লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে এসেছেন। আপনি লন্ডন বৈঠকের সময় লন্ডনে ছিলেন। প্রেস মিনিস্টার ইটস এ ভেরি ইনসিগনিফিকেন্ট পোস্ট। শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি, তাকেও এরকম যুক্তরাজ্যে হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে সরকার নিয়োগ দিল। বিগত সরকারের সময় কাজ করত, তাদের কয়েকজনকে পোস্ট করা হয়েছিল যাদের কোনো নো ওয়ার্ক। সবখানে শুনে জনবল সংকট, আর এখানে জনবল লাগবে না, শুধু শুধু দেখুন, পলিটিক্যাল পজিশন এটা আমাদের সিভিল সার্ভিসের জন্য, এটা আমরা একটা বাংলায় কথা বলি না যে বিস্ফোরা। আপনি আসলে কিসের পুরস্কার পেলেন, কিসের জন্য আপনাকে এই প্রাইজ পোস্টিংটা করা হলো? সর্বত্র দলীয়করণের কড়া সমালোচক ছিল বিএনপি। বিএনপি কি সেই পথেই হাঁটছে নাকি? হ্যাঁ, তার দলের আইডিওলজিতে বিশ্বাস করে সেই লোককে নিয়োগ দিতে হবে তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, আদারওয়াইজ সেই সরকার ফাংশন করতে পারবে না। যে আওয়ামী লীগের সময় সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল, এখন পাবেন আপনি একজনকে আওয়ামী লীগ খুঁজে? এখন লোকে হিসাব করে যে আচ্ছা, আমার চাচাতো বোনের, খালাতো বোনের, ফুফাতো ভাইয়ের তালতো ভাই বিএনপি করে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হলো না, এটির জন্য আন্তর্জাতিকভাবে এটির ইম্প্যাক্টটা কেমন হয়েছে? মানে আজকের দিনে ভুল, সেটা 20 বছর পরে আমাদের কাছে মনে হতে পারে যে না, এটাই সঠিক। তাদেরকে বিশেষ আদর আপ্যায়ন করে তাদেরকে আন্দোলনটা করতে দেওয়া হলো, এবং তারপরে আন্দোলনের ফলাফল আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের বাংলাদেশে আর কোন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালিয়ে যায়নি। মারধর, বাড়িঘর জ্বালানো ইত্যাদি কাহিনী শুরু হয়ে গিয়েছিল। ফলে তারা কি করতো? তারা তো দেশে থাকতে পারতো, পারতো কি দেশে তো আসলে? থাকতে পারতো। তারা ইন্ডিয়া থেকে যত কথাই বলুক, তাদের যদি পাবলিক সাপোর্ট থাকতো, তারা বাংলাদেশে এসে কথা বলতো। তো চলে যাবো, জেলে নিষিদ্ধই, থাকবে, আসবে কি করে? এসে জেল থাকবে, হোক না। বিএনপি লোকজন জেল থাকে না? প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সম্প্রতি ডক্টর ইউনূস আমলে নিয়োগপ্রাপ্ত লন্ডন হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন বিবিসির প্রাক্তন সাংবাদিক আকবর হোসেন। তার কিছুদিন আগেই যখন যুক্তরাজ্যে বাংলাদেশি হাই কমিশনার সহ 5 জন হাই কমিশনারকে প্রত্যাহার করে বিএনপি সরকার, কিংবা ক্ষমতা নিয়েই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিসিবি, বিশ্ববিদ্যালয়, পুলিশ, প্রশাসন, দুদক সর্বত্র ইউনূস সরকারের সময়কার নিয়োগপ্রাপ্তদের অপসারণ করে দলীয় পছন্দে নিয়োগ চলছে, সেই ইঙ্গিত বা আশঙ্কা থেকেই কি আগে ভাগে পদত্যাগ করলেন সাংবাদিক আকবর? হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন আন্দোলন চলছিল, তখন হুট করেই তার ভাই ওমর হাদিকে যুক্তরাজ্য হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয় ইউনূস সরকার। শুনতে মহা গুরুত্বপূর্ণ এসব পদে কি যে কাউকে নিয়োগ দেওয়া যায়? সরকারের এত উচ্চ বেতনের বিভিন্ন র্যাঙ্কের এসব পদধারীদের কাজটা আসলে কি? বিরোধী দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামীপন্থী সাংবাদিকদের গ্রেপ্তার এবং দীর্ঘ কারাবাস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কি কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের? কি হয়েছিল গেম চেঞ্জিং ডক্টর ইউনূস তারেক রহমানের লন্ডন বৈঠকে, যেখানে খোদ ডক্টর ইউনূস ট্রফি তুলে দিয়ে এসেছেন ক্যাপ্টেন তারেক রহমানকে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি লন্ডনে নিযুক্ত সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক আকবর হোসেন। জনাব আকবর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় নিয়ে যুক্ত হচ্ছেন আমার অনুষ্ঠানের জন্য। আপনার কাছে তো শুরুতে আপনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও স্পষ্ট করেছেন যে আপনি কেন পদত্যাগ করেছেন। এটি একটা বড় প্রশ্ন, কারণ আসলে সরকারি চাকরিতে বা বাংলাদেশের যে রীতিনীতি বা ঐতিহ্য, সেখানে খুব পদত্যাগের ঘটনা দেখা যায় না। আপনি পদত্যাগ করেছেন। সেই প্রশ্নটা আরও শক্ত হচ্ছে যখন আসলে সরকার মানে সর্বত্রই বা বিভিন্ন জায়গায়, সেটি একদম যদি বলি বাংলাদেশ ব্যাংক থেকে বিসিবি, প্রশাসন থেকে পুলিশ, সবখানেই বা দুদক, বিশ্ববিদ্যালয়, সবখানেই একটা দলীয় নিয়োগ। আগে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদেরকে অপসারণ করে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে এই প্রশ্নটা খুব জোরালোভাবে আসছে যে আপনিও কি আসলে সেরকম কোনো ইঙ্গিত থেকেই সেই পদ থেকে পদত্যাগ করেছেন কিনা? কারণ আপনি পদত্যাগ করার কিছুদিন আগে 5 জন হাই কমিশনার তাদেরকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনার নজির আছে। ফলে আপনার কাছে কি কোনো ইঙ্গিত ছিল যে আপনাকেও সরিয়ে দেওয়া হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে আহ, আহ, এখানে কোনো ইঙ্গিত বা সেরকম কিছু ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা চাকরি, হুম। এটা মধ্যম সারির একটা সরকারি চাকরি, খুবই মধ্যম সারির একটা সরকারি চাকরি। এটা এমন কোনো বড় পজিশন না যেটার জন্য সরকার আবার আগে থেকেই আমাকে ইঙ্গিত দিবে বা বলবে। এটা হাই কমিশনার পোস্ট না বা অ্যাম্বাসেডরিয়াল পোস্ট না, তার নিচের পোস্ট। এবং
আমি যে পোস্টে কাজ করতাম এটা একটা যুগ্ম সচিব পদমর্যাদার একটা পোস্ট। বাংলাদেশে আপনি বুঝতেই পারেন যে যুগ্ম সচিব পদমর্যাদার মনে হয় কয়েক হাজার ব্যক্তি থাকতে পারেন। সো আর ইটস হাই এ ভেরি কমিশনার মিড কি র্যাঙ্কিং। পদমর্যাদার একটু যদি জেনে নিই আর কি। না, এটা নির্ভর করে যে কোন দেশে। যেমন ব্রিটেনে যিনি হাই কমিশনার ছিলেন, আমি যখন ছিলাম, আহ, আবিদা ইসলাম, হুম। উনি অতিরিক্ত সচিব ছিলেন, মানে যুগ্ম সচিবের এক স্টেপ উপরে। আবার কখনো কখনো ব্রিটেনে এর আগে অতীতে কিন্তু সচিব পদমর্যাদার হাই কমিশনার ছিলেন, এমনকি মন্ত্রী পদমর্যাদার হাই কমিশনারও ছিলেন। আচ্ছা। না, এটা নির্ভর করে যে কে, হুম। কার প্রমোশনটা কিভাবে হয়েছে, কাকে সরকার কোন স্ট্যাটাস দিয়েছে জি। তার উপর। তো এই পোস্টটা, প্রেস মিনিস্টার, ইটস এ ভেরি ইনসিগনিফিকেন্ট পোস্ট ইন গভর্নমেন্ট মেশিনারিজ, ভেরি হুম। ইনসিগনিফিকেন্ট। এখন কেন যে ব্যাপারটা হঠাৎ করে এত আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো, এটা আমি নিজেও বুঝতে পারছি না। ওই যে আপনি মনে হয় আমি পদত্যাগ করেছেন সাধারণ, এই জন্যই, কেউ তো পদত্যাগ করে না, এই জন্যই হয়তো আলোচনার বিষয়বস্তু এবং সময়টাও হয়তো আলোচনার জন্য। জি। হ্যাঁ, এখন হতে পারে, মানে লোকে তো নানা রকম ব্যাখ্যা দাঁড় করাতে পারে। এখন ব্যাখ্যা যদি দাঁড় করাতে কেউ চায়, এটাতে তো কোনো অসুবিধা নাই। যেমন ধরেন, আমি যদি বলি যে 2+2=4, এটা গাণিতিক সূত্র, কেউ যদি বলে যে না আমি দেখেছি এটা 5ও হয়, সে বলতে পারে। এখন আমি কি তার সঙ্গে তর্কে জিততে পারবো? সম্ভব না। সে মনে করছে যে 2+2=5 হয়। তো ইটস বেটার যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার, ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান, সবকিছু মিলিয়ে মানুষ তো নানাভাবে তার মতামত প্রকাশ করে, নানা সন্দেহ পোষণ করে। এবং সন্দেহ পোষণ করার মতো যথেষ্ট কারণ আছে, আমি সেটাকে একেবারে উড়িয়ে দেই না। মানুষ যে অনেক সন্দেহ করে, সেখানে হয়তো কিছু ভ্যালিড রিজন, কিছু ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই থাকে। যেমনটা আপনি সে যেভাবে বলছিলেন যে অনেক জায়গায় সরকার সরিয়ে দিচ্ছে, তাই আমি আগে থেকে সরে গেলাম কিনা। তা আমার সঙ্গে কিন্তু যারা নিয়োগ পেয়েছিলেন তারা কেউই কিন্তু সরে যাননি এখন। হুম। জি। কিন্তু আপনি তারা বলছিলেন যে কিন্তু এটা একটা এখনো আছেন। ইনসিগনিফিক্যান্ট পোস্ট, তো তাই যদি হয় আপনি গেলেন কেন এখানে? অ্যাবসলিউটলি। মানে আপনি তো দেখুন, একটা আমি সিগনিফিক্যান্ট যেটা কাজ বলছি, করতেন। এটা একটা চাকরি, হুম। ইটস এ জব। ঠিক আছে, আপনি এটাকে একটা জব হিসেবেই ধরেন। আমি একটা জব শেষ করে আমি আরেকটা জবে সুইচ করেছি, দ্যাটস ইট। এটার মধ্যে আর অন্য কোনো বিষয় নাই। আমার কাছে মনে হয়েছিল আমি যখন বিবিসিতে ছিলাম, I was, around, it was around, I was completing around 20 years almost. 19 বছর 4 মাস বা 5 মাস আমি কাজ করেছি। তো আমি আহ, ভাবলাম যে ঠিক আছে, একটা প্রতিষ্ঠানে কাজ করে পুরো জীবন আমি কেটে যাবে, আর কোনো কিছু দেখবো না, বুঝবো না, জানবো না, শিখবো না। তো সেটা, ওই চিন্তা থেকে আমি ভাবলাম যে নতুন আরেকটা জায়গায় জি। আমি কিন্তু তাই যাই। বলে অগুরুত্বপূর্ণ কাজে যাওয়া? এন্ড না, অগুরুত্বপূর্ণ কাজটা তো আমি যাওয়ার পরে দেখলাম। যাওয়ার আই আগে আপনি কি ডিসকভার্ড বুঝে ইট। গিয়েছিলেন? মানে কেন যাচ্ছেন আপনি, আপনাকে কি আচ্ছা, করতে হবে, কি বুঝে গিয়েছিলেন? হ্যাঁ, আমি এটাকে, আপনি যে ভাষায় বলছেন যেটা অগুরুত্বপূর্ণ, কোট আনকোট, অগুরুত্বপূর্ণ আমি একটু হয়তো আমার বাংলা কাছে করলাম, মনে হতে পারে, বা ইনসিগনিফিকেন্ট আরেকজনের বলছিলেন। কাছে। জি, সেটাকে হ্যাঁ, বাংলা করলাম। জি। হ্যাঁ, মানে বা অন্য অন্য ইয়েতে মনে হতে পারে। ধরেন আমি হয়তো, হ্যাঁ, ওই ওয়ার্ডটা ব্যবহার না করে আমি এটাকে একটু মানে আরেকটা শব্দ ব্যবহার করি, যে আমি আসলে ওইখানে কমফোর্টেবল না, আমার জন্য স্বস্তিদায়ক না। আমার ধারণা অগুরুত্বপূর্ণ না বলে স্বস্তিদায়ক ব্যাপারটা বললে ভালো হবে, না কমফোর্টেবল, আচ্ছা। এটা মোর সুইটেবল ওয়ার্ড টু ডিসক্রাইব দ্য হোল সিচুয়েশন, আই গেস। তো আমরা জানি যে সেখানে হাই কমিশন গুলোতে বা দূতাবাসগুলোতে কিছু পোস্ট আছে যেগুলো প্রেস রিলেটেড। যেমন ধরেন মিনিস্টার প্রেস, যেটাকে আমরা প্রেস মিনিস্টার বলি, হুম। এটা বাংলাদেশে 3টে জায়গায় আছে। এক হচ্ছে দিল্লি, লন্ডন এবং ওয়াশিংটন। এই 3টে জায়গায় অন্য কোনো হাই কমিশনে কিন্তু বা এমবাসিতে কিন্তু এই পোস্ট নেই, প্রেস মিনিস্টার নেই। হুম। যেমন ফার্স্ট সেক্রেটারি প্রেস আছে, তার আরো এক ধাপ বা দুই ধাপ নিচে। যেমন নিউ ইয়র্কে আছে, টোকিওতে আছে, ইসলামাবাদে একজন আছে কাউন্সিলর, সে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গায় এটা আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে আফটার 5th of August, আমরা যেহেতু অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তনের কথা আমরা বলেছি, শুনেছি, হুম। বা হবে সম্ভাব্য, এরকম একটা ধারণা করেছি। And at some point, I thought that যে গভর্নমেন্ট যে সিস্টেমটা, এটাও একটু এক্সপ্লোর করা দরকার। এবং সেখানে গিয়ে, হ্যাঁ, আমি ইমিডিয়েটলি কিন্তু সার্চ করেছি যখন আই ওয়াজ অফার্ড। আমরা টুকিটাকি জানতাম যে ওখানে কে প্রেস মিনিস্টার একজন আছে। হুম তো আমি কাজটা একটু সার্চ করলাম কি হয়। তো আমি ভাবলাম যে সেখানে গিয়ে আমি ডিফারেন্ট কিছু করতে পারি কিনা, কি করা যায়, হ্যাঁ, বা এটার আসলে কাজটা করতে কেমন। আমি ওই চিন্তাধারা থেকে মূলত সেখানে গিয়েছি। আচ্ছা।
আপনার মানে আপনি তো এর আগেও দু একটা গণমাধ্যমে কথা বলেছেন, আমি শুনছিলাম। আপনি আমার এখানে বললেন প্রথমে, মানে আপনি অবশ্য পরে কারেকশন করে বললেন আপনার জন্য স্বস্তিদায়ক না, অগুরুত্বপূর্ণ থেকে স্বস্তিদায়ক না বললেন, বা বিভিন্ন জায়গায় আমি আপনাকে যতটুকু শুনছিলাম আপনি বলছিলেন যে খুব একটা কাজ আপনি এরকম দেখেন নাই, বা খুব তেমন কোনো কাজ নাই এখানে। আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারি যে এইরকম কাজ নেই এরকম একটা পোস্টের জন্য কেমন বেতন থাকে, সরকার কেমন বেতন দেয়? মেয়েদের বয়স আছে, সরকারি চাকরির বেতন বা ছেলেদের বেতন জিজ্ঞেস করতে হয় না, এরকম একটা প্রবাদ বা কথা প্রচলিত ছিল আর কি। যাই হোক, এখন এটা আসলে যেহেতু এগুলো ব্যাপারটা সিক্রেটও না, বাট আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটা গভর্নমেন্ট জব করে এসেছি, আমি সেখানে অনেক কিছু আমার নিজের দিক থেকে আমি ডিসক্লোজ করতে পারি না। তো এটাও আমি করতে চাই না, না, কিন্তু অন্তত আমার মুখ সরকারি থেকে করতে চাকরিজীবী চাই না। ধরেন জয়েন্ট সেক্রেটারির বেতন কত হতে পারে, সচিবের বেতন কত হতে পারে, বিসিএস এ মানে এন্ট্রি পোস্টের বেতন কত হবে, এটা তো একটা মানে এটা তো একটা সিক্রেট হবার কথা না। আপনার বেতন না বলে হ্যাঁ, এই ওইটা জন্যই আমি আপনারা খুঁজে জিজ্ঞাসা নিন। করছিলাম। আপনার বেতন জিজ্ঞাসা না করে আমি জিজ্ঞাসা করছিলাম যে প্রেস মিনিস্টার পদের বেতন কেমন থাকে। ওটা আপনারা খোঁজ করে আপনারা জেনে নিন, সেটা আমি আমার মুখ দিয়ে বলতে চাই না। আচ্ছা, এইখানে কি মানে শুধু কি প্রেস মিনিস্টারের কাজটাই খুব বেশি কাজ নাই এরকম, নাকি আরও অনেক পোস্ট আছে যেখানে আসলে খুব বেশি কাজ নাই? আমি দেখছিলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যখন অনেক আন্দোলন হচ্ছিল, তখন শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি তাকেও এরকম যুক্তরাজ্যে হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে সরকার নিয়োগ দিল। আহ, দুটো প্রশ্ন, তিনি আপনি থাকাকালীন জয়েন করেছিলেন কিনা এক, আর ওই রকম পদে যে কাউকে মানে কোনো ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতার কোনো বিশেষ লাগে না, যে কাউকে দিয়ে দেওয়া যায় এই পোস্টগুলো? আচ্ছা, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, লেট মি পুট ইট ইন কনটেক্সট, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। ওসমান হাদির ভাইকে সম্ভবত বার্মিংহামে দেওয়া হুম, হয়েছিল, আমি যত জানি হুম, ওটাকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। মানে লন্ডনের, ইউকে তে যেটা হয়, লন্ডনে হচ্ছে হাই কমিশন, এর বাইরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে ম্যানচেস্টার এবং বার্মিংহামে। ওসমান হাদির ভাইকে বার্মিংহামে সেকেন্ড সেক্রেটারির পদমর্যাদা একটা জব দেওয়া হয়েছিল। তো আমি যতদিন ছিলাম, আমি যদি শুনেছি যে না, সে জয়েন করেনি, ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসার আগ পর্যন্ত সে করেনি, আমি সেটাই জানতাম। এটা হচ্ছে একটা বিষয়। আর পলিটিক্যাল পজিশনের কথা, দেখুন পলিটিক্যাল পজিশন এটা আমাদের সিভিল সার্ভিসের জন্য, এটা আমরা একটা বাংলায় কথা বলি না যে বিষ ফোড়া, হুম, হুম, আমি ওই শব্দটাই ব্যবহার করতে চাই। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে যখন এই ব্যাপারটাকে চালু করা হয়েছিল যে সরকারি চাকরিতে আপনার বাইরে থেকে চুক্তিভিত্তিক লোক নিয়োগ দিতে হবে, দেওয়া যাবে, ঠিক আছে, সরকারি বিভিন্ন পজিশনে। তো হাই কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এর ব্যতিক্রম না, সেখানেও দেওয়া হয়। ইনিশিয়াল আইডিয়া যেটা ছিল, আমি একটু বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে একটু অল্প পড়াশোনা করে জানতে পেরেছিলাম যে তৎকালীন সরকারগুলো ভেবেছিল যে প্রাইভেট সেক্টর থেকে বা অন্য জায়গা থেকে, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হুম, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার লোকরা যদি সরকারি চাকরিতে একটা চুক্তিভিত্তিক আসেন, তারা তাদের নলেজটাকে এখানে কাজে লাগাতে পারবেন, এবং একই সঙ্গে যারা গভর্নমেন্ট জব করছেন তাদের সঙ্গে ওনাদের একটা ইন্টারাকশন হবে, সিস্টেমটা বুঝতে পারস্পরিক সহায়তা করবে। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া, হুম, তাই না? মানে অনেক ব্যক্তি আছে তারা হয়তো নর্মাল সিভিল সার্ভিসের জন্য তারা যেতে চান না, তারা অ্যাপ্লাই করতে চান না, বাট গভর্নমেন্ট তার এক্সপার্টিসটা নিতে চায়। রাষ্ট্র মনে করে যে ওনাকে আনলে পরে আমার একটা গভর্নমেন্ট সিস্টেমের সুবিধা হবে। আইডিয়াটা কিন্তু মন্দ না, হুম, ইটস এ ভেরি গুড আইডিয়া। আপনি যে দেশে থাকেন, আমেরিকায়, ওখানেও কিন্তু এই সিস্টেমটা চালু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। তো বাংলাদেশে এটা চালু ছিল। সমস্যা হচ্ছে ওভার দি ইয়ার্স আমাদের এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো অ্যাবসলিউটলি পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সরকারগুলো মনে করতো যে যে আমার বেশি অনুগত, যে অনেক বেশি রাজনীতি করবে, আমার তাকে এই জায়গায় একটা পুরস্কার দিতে হবে। হুম, তো প্রবলেমটা কিন্তু ওখানে, প্রবলেমটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগে বাইরে থেকে লোক আনা না। যেমন আপনি তো আমাকে যেটা বললেন যে ওইখানে আরো বাইরে থেকে যারা লোক হয়, আপনি খবর নিয়ে দেখবেন যে নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, লন্ডনে বা অন্যান্য মিশনগুলোতে কত বাইরের লোক, মানে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করতো। এই আমি শুনে এসেছি লন্ডন মিশনে, সেখানে বিগত সরকারের সময় কাজ করত, তাদের কয়েকজনকে পোস্ট করা হয়েছিল যাদের কোনো নো ওয়ার্ক, নাথিং, নাথিং, নো জব, নো টাস্ক। তো এটা তো হচ্ছে, আমি এটা একটা এক্সাম্পল দিলাম, আমি সেখানে যেটা শুনেছি সেটা বললাম আর কি। তো
এমনিতেই আমাদের সরকার হচ্ছে খুবই মাথা ভারী সরকার। হুম আমাদের প্রশাসন বা রাষ্ট্র, যে আপনি দেখবেন যে অনেক অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, কিন্তু আমাদের আদতে সার্ভিস ডেলিভারিটা কি? আমাদের যে পরিমাণ লোকবল আছে সে পরিমাণ আমরা সার্ভিস ডেলিভারি করছি কিনা, এই প্রশ্ন তো জনগণের দিক হুম। থেকে কিন্তু সবসময় আমরা তো থাকে, সবসময় তাই শুনি নয় কি? জনবল সংকটের কথা। সবসময় থাকে। আমরা তো শুনি শুধু জনবল সংকটের কথা। পুলিশে কাজ হচ্ছে না কেন? জনবল সংকট। এখানে জনবল সংকট। বিভিন্ন জায়গায় শুধু জনবল সংকটের। দুদক কেন পারছে না? কারণ দুদকের এত জনবল নাই। মানে বিভিন্ন জায়গার ক্ষেত্রে আমি বলছি আরকি। সেখানে সবখানে শুনি জনবল সংকট। আর এখানে জনবল লাগবে না। শুধু, শুধু কোনো এক্সপার্টাইজেরও দরকার নাই, কাজও নাই, তবুও তো শুধু, শুধু মানে জনবল নিয়োগ। এটা নির্ভর করে আসলে সার্ভিসটা কি ধরনের সার্ভিস। এমন অনেক সার্ভিস আছে যেগুলো খুবই পিপল ওরিয়েন্টেড, যেখানে আপনার লোকের অনেক প্রয়োজন আছে। যেমন ধরেন বাংলাদেশে পুলিশের সংকট আছে, এটাতে কোনো তো সন্দেহ নাই। হুম, হুম, কারণ পুলিশ হচ্ছে ডে টু ডে অ্যাফেয়ার্স তারা ডিল করে। আপনার বাসায় একটা সমস্যা, আপনার রাস্তাঘাটের সমস্যা, আপনি পুলিশ কল করছেন। আরেক জায়গায় একটা সমস্যা, সে পুলিশ কল করছে, তাই না? আপনি সিভিল সার্ভিসের বিভিন্ন জায়গায় এটা নির্ভর করবে যে জায়গাটা কোনটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই 1 বছর সরকারি চাকরি করে যে আমাদের এখানে একটা রিভিউ করা দরকার, রিভিজিট করা দরকার আমাদের সরকারি চাকরির বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোতে, যে আমাদের কি পরিমাণ লোকের আমাদের প্রয়োজন এবং আমরা আসলে কি করতে চাই। যেমন আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গা আছে যে কি সচিবের একজন থাকবে পিএস, একজন সচিব তার একজন পিএস, হুম, সে পিএস এর আবার একজন এপিএস, হুম, হুম, এপিএস এর একজন আবার সহকারী একান্ত সচিব, সেই সহকারী একান্ত সচিবের আবার একজন ব্যক্তিগত সচিব। আলটিমেটলি কাজের লোক একজন। হুম। দিস ইজ দ্য সিস্টেম হাউ ইট ওয়ার্কস, আমি বলছি আর কি। এখন এটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার গভর্নমেন্টের বিষয় না। এটাকে আপনি কিভাবে রিভাইজড এন্ড রিভিজিট করবেন, এটা আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকে আমাদের মানে অন্যভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি। কিন্তু এগেইন আমি বলছি যে সব জায়গায় কিন্তু একই অবস্থা না। জি, কোথাও ম্যান পাওয়ার বেশি আছে বলে আমার মনে হয়, কোথাও আসলেই কম আছে। জি। সেই ব্যালেন্সটা করতে হবে। জি। মানে ডক্টর ইউনূস সরকারের সময় যখন আসলে আপনারাও নিয়োগপ্রাপ্ত হলেন, তখন শুনলাম সব সংস্কার হবে। এইরকম প্রবলেম যে হচ্ছে, এই সংস্কারের ব্যাপারে তো শুনলামও না। এটা যদি একটু আপনি বলেন, সেটা শুনতে আগ্রহী হব। এবং সাথে, সাথে আপনি যে বললেন যে বিস্ফোরা, এই প্রাইজ পোস্টিং করা, পলিটিক্যাল পোস্টিং করা, এটা একটা বিস্ফোরা হিসেবে আপনি আখ্যায়িত করছিলেন। আপনি আসলে কিসের পুরস্কার পেলেন? কিসের জন্য আপনাকে এই প্রাইজ পোস্টিংটা করা হলো? শুনেন, আমি যদি এখন বলি যে আমাকে কোনো কিছুর জন্য করা হয়নি, এটা আপনিও বিশ্বাস করবেন না, দর্শকরাও বিশ্বাস করবে না। আমি একটা কথা সবসময় বলি যে ধর্মের কল বাতাসে নড়ে, এটা প্রবাদ আছে না, এটা আমি বিশ্বাস করি। হুম, অর্থাৎ যা কিছু সত্য সেটা আপনা আপনি প্রকাশ হয়, এটা কাউকে প্রকাশ করতে হয় না। আপনি যতই জোর দিয়ে বলেন যে না ভাই আমি তো এটা চাই নাই, বা এটা আমার কোনো পুরস্কার না, আমি বলবো হ্যাঁ, এটা যার বিশ্বাস করার দরকার সে করবে, যার বিশ্বাস করার দরকার নাই সে করবে না। এখন যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করছেন, আমি ধর্মের কল বাতাসে নড়ে সেই হাতে না দিয়ে নিজে একটু ব্যাখ্যা দিই, হুম, তাহলে হয়তো আমার ধারণা দর্শকদের। দেখুন, আমি তো একটা জব করতাম, মানে আই ওয়াজ নট আনএমপ্লয়েড, হুম। এবং আমি একটা ভালো জবই করতাম। গুরুত্বপূর্ণ কাজ করতেন। অ্যান্ড ভালো জব করতাম ইন টার্মস অফ স্যালারি অ্যান্ড এভরিথিং। আপনি যদি বাংলাদেশের বিবেচনা, যদি বেতন বা সুযোগ সুবিধা, হ্যাঁ, ছুটি বা অন্যান্য জিনিস, প্রেস্টিজ, হুম, এগুলো আপনি বিবেচনা করেন, আমি খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। এবং আমার চাকরিটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জবও ছিল না যে আমি 1 বছর 6 মাস কাজ, আমি সেখানে 19 বছর 4 মাস কাজ করেছি। এখনো যে প্রতিষ্ঠানে কাজ করেছি সে প্রতিষ্ঠান এখনো বিদ্যমান, আমি যাওয়ার পরেও লোক নিয়োগ হয়েছে। তো সেটা আছে। তো আমি চাইলে এখানে কন্টিনিউ করতে পারতাম। এখন আমি সেটা ছেড়ে এখানে এসেছি যে আফটার 5th অফ অগাস্ট বিভিন্ন জায়গায় অনেক রকমের অনেক পরিবর্তন হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, নতুন নতুন লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছিল, আমরাও দেখছিলাম। অ্যান্ড আই ওয়াজ প্ল্যানিং টু লিভ বিবিসি এনিওয়ে এট দ্যাট টাইম, ওর হয়তো বা আমি 2 4 6 মাস আমার এরকম হতো আর কি। সো দেন আই গট ইট, আই ওয়াজ অফার্ড, দেন আই টুক ইট, হুম। কেন আপনি দ্যাটস ইট। বিবিসি ছাড়ার প্ল্যান করছিলেন কেন? আমি এটা শুরুতে একবার বলেছিলাম যে আমার মনে হলো যে একটা প্রতিষ্ঠানে আমি কাটিয়ে দিব। আমার আচ্ছা, কিন্তু আচ্ছা। বিবিসির বাইরে আর তেমন কোনো হুম, এক্সপেরিয়েন্স নাই। হুম, হুম, আমি এর আগে 2 2.5 বছর ডেইলি স্টারে কাজ করেছিলাম আর কি, জাস্ট আড়াই হুম, বছর। তো আমি আর কোথাও কাজ করি নাই। হুম। তো এখন আমার আপনি কাছে কি মনে করবেন? হচ্ছে যে একটা একদমই ব্যক্তিগত প্রশ্ন, যদি বলেন। এখন আপনি আপনার পরিকল্পনা কি? আমি এখন সাংবাদিকতা করব।
এবং সাংবাদিকতা আমি নিজের প্ল্যাটফর্ম সেট আপ করবো। আহ, সেখানে আমি রিপোর্টিং করব, ইন্টারভিউজ করব, আমি অ্যানালিসিস এন্ড এক্সপ্লেনার করব। সেটা আমি করব, পাশাপাশি আমি এক বা একাধিক ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কাজ করব ফ্রিল্যান্স বেসিসে। আচ্ছা, খুবই ভালো মানে আপনার পরিকল্পনা নিঃসন্দেহে। আপনি একটু এটা বলবেন, এই যে আমি যেটা দিয়ে শুরু করলাম যে নানান রকম দলীয় নিয়োগ, যে বিএনপি যেটি আসলে বিএনপি শুরু থেকে সমালোচনা করেছিল যখন বিরোধী দলে ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনিও নিশ্চয়ই মনে করতে পারেন সর্বত্র দলীয়করণের কড়া সমালোচক ছিল বিএনপি। বিএনপি কি সেই পথেই হাঁটছে, নাকি আপনার বিশ্লেষণ কি? দেখো, একটা জিনিস আমি একদম ফার্মলি বিলিভ করি, সেটা হচ্ছে যে একটা সরকার যদি প্রপারলি ফাংশন করতে চায়, তাকে তার আইডিওলজিক্যাল মানে অ্যালাইন করে, তার আইডিওলজি অ্যালাইন করে তার ওইরকম লোক লাগবে। তাকে তার দলের আইডিওলজিতে বিশ্বাস করে সেই লোককে নিয়োগ দিতে হবে তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আদারওয়াইজ সেই সরকার ফাংশন করতে পারবে না আমাদের মতো দেশের প্রেক্ষাপটে। এটা বাস্তব, এটা আমি বিশ্বাস করি। প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের লোক দিবেন। এক্স ওয়াই জেড পলিটিক্যাল পার্টি, আপনি যেটা বলেন বিএনপি, আওয়ামী লীগ, হেন তেন আরো যা যা কিছু বলেন, এই দলগুলোতে কি কোয়ালিফাইড লোক আছে না? অবশ্যই আছে। তারা কোয়ালিফাইড লোক নিয়োগ বিএনপি দিয়েছে না? অবশ্যই দিয়েছে। কিন্তু এর ভিড়ও দেখবে যে অনেক নন কোয়ালিফাইড লোকজন জায়গায় করে নিয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি আপনার দলের লোকই দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার দলের যোগ্য লোকটাকে আপনি দিবেন, যে যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, যার প্রফেশনাল এক্সেলেন্স আমি ভালো, এই যে প্রশ্নটা আমি এই স্কিলড। প্রশ্নটা করি, এর আগেও করেছি এই প্রশ্নটা, মানে বিএনপির নেতাদের সাথে যখন কথা হয়েছে বা বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, আমি প্রশ্নটা করি যে তাহলে ধরেন যারা বিএনপি এতদিন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের পোস্টিং পেয়েছে, বিএনপি করেছে বা ডক্টর ইউনূস সরকার সময় যারা জামাত করেছে তাদেরও অনেক ভালো ভালো পোস্টিং হয়েছে বলে আমরা জেনেছি, বা বিএনপিরও হয়েছে, এখন তো পুরোপুরি বিএনপির দলীয় পোস্টিং হচ্ছে। তাহলে যারা আসলে একদম কোনো দল করে না, দলের সাথে সম্পৃক্ততা নেই, তারা কি গুরুত্বপূর্ণ পদগুলোতে যেতে পারবে না? আপনি যদি চুক্তিভিত্তিক বাইরে থেকে আসেন, তাহলে সেটা যাওয়াটা খুব কঠিন। আর নর্মাল যারা সিভিল সার্ভিসের লোক, যারা ক্যাডার সার্ভিসের, যারা নর্মাল পরীক্ষার প্রসেস দিয়ে সেখানে রিক্রুট হয়, তারা তো সেখানে হচ্ছেই। তাদের ভেতরের পলিটিক্যাল আইডিওলজি কি সেটা তো আর আমরা অনেকেই জানি না। তো সেটা তারা হচ্ছে, কিন্তু বাইরে থেকে যে অংশটাকে সরকার নিয়োগ করে, সেই অংশটাতে মানে একটা পলিটিক্যাল লয়্যালটি একটা বড় ব্যাপার। এটা আমরা না, দেখেছি। বাইরে এটা থেকে নিয়োগ তো না, এটা ধরেন সত্যি। ধরেন পুলিশের রদবদল হলো, প্রশাসনের রদবদল হলো, স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, সেখানেও দলীয় নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগ, দুদকের আগের সব সেট অপসারণ করে নতুন নিয়োগ, সেনাবাহিনীতে রদবদল হয়ে গেল, মানে সরকার আসার পরপরই সবখানে একটা দলীয় বিবেচনায় রদবদল শুরু হয়ে গেল। সবখানেই তো হলো। আর 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 যেটি বলছেন চুক্তিভিত্তিক নিয়োগ, সেখানেও আমরা এরকম দেখলাম, মানে যারা হাই কমিশনের পদে ছিলেন তাদের সেখান থেকেও অপসারণ করা হলো। কি বলবেন? দেখো, এইটার জবাব আমি দিতে পারবো না, বিকজ আই এম নট এ স্পোক্স পারসন টু দ্য গভর্নমেন্ট। না, আমি আসলে হ্যাঁ, এটার জবাব চাইছি না। এটা আমি আমার বলছি জন্য দেওয়া বিএনপি কি কঠিন। ওই একই পথে হাঁটছে? হ্যাঁ, একই পথে হাঁটছে। আমি শুরুতেই বললাম যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য দিস ইজ দ্য চয়েস। তারা এটাই করতে চাইবে, এটা তাহলে তারা কি আওয়ামী করবে। লীগের ওই সময় আমি সমালোচনাটা বলছি ভুল যে ছিল? সেটা মানে আওয়ামী লীগকে নিয়ে যে সমালোচনা, সে সর্বোচ্চ না। দলীয় লোকজন দিচ্ছে তারা। শুনেন, আমি যেটা বলছি যে আমার পার্সপেক্টিভটা, আমি বলছি যে দলীয় লোক দেওয়াটা সমস্যা না, কিন্তু আপনার দলের ভিতর থেকে কোয়ালিফাইড লোকটাকে দেবেন। আপনার দল করে যেগুলো বড় দল, তাদের তো অসংখ্য লোকজন থাকে না, বিভিন্ন সেক্টরের লোকজন থাকে। আপনি দেখবেন যে যারা প্রকৃত অর্থে মানে করাপ্ট না, বা যাদের প্রফেশনাল এক্সেলেন্স ভালো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, এরকম লোকজন কিন্তু কম আসে। আসে না তা না, কিন্তু তারা পেছনে পড়ে যায়। কারণ যেই লোকটা ধরেন এক্স ওয়াই জেড পলিটিক্যাল পার্টি করে, তার যদি আত্মসম্মান থাকে, বা সে যদি মনে করে সে কিন্তু তার কারো কাছে কোনো কিছু চাইবে না, তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করতে হবে, দল তাকে খুঁজে বের করে যে আমার অমুককে দরকার। আপনি হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদাহরণগুলো দেখবেন, যে উনি যখন পলিটিক্সে আসলেন, সরকার নিয়ে নিলেন, উনি কিন্তু খুঁজে খুঁজে লোক বের করেছিলেন। উনি আবু হানা মুস্তফা কামালকে খুঁজে বের করেছিলেন, সৈয়দ আলী হাসানকেও নিয়েছিলেন। হুম, তো উনি এই টাইপের লোকজনকে, উনি সবাইকে, বিভিন্ন মত বিভিন্ন পথের লোকজনকে উনি এক জায়গায় এনেছিলেন।
কারণ উনি ভেবেছিলেন যে উনি সাইফুর রহমানের মতো লোককে নিয়ে এসেছিলেন, উনি বি চৌধুরীকে এনেছেন, কারণ উনি মনে করেছেন যে আমার কোয়ালিফাইড লোক দরকার, আমার যতটা না, কারণ তখন তো আসলে বিএনপির পলিটিক্যাল আইডিওলজি ওইভাবে গড়ে ওঠে নাই যে যতটা না আমার আইডিওলজিক্যাল ব্যাপার স্যাপার দরকার, তার চেয়ে আমার বেশি কোয়ালিফাইড লোক দরকার রাষ্ট্র পরিচালনার জন্য। অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক্যাল অ্যাপ্রোচ। কিন্তু যেহেতু এখন এই দলগুলো অনেক বড় দল, তাদের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে আপনি তাদের লোকজন পাবেন। সো ব্যাপারটা হচ্ছে ওই যে দলীয় লোক হোক, কিন্তু সে যোগ্য লোক, তার মানে সেই লজিক্যাল অ্যাপ্রোচ তাহলে কোনো থেকে এখন কি পলিটিক্যাল অ্যাপ্রোচে চলে গেছে মানে দলগুলো বা সরকারগুলো? সর্ট অফ, এটা এখনকার না, এটা অনেক কয়েক দশক ধরেই জি। এটা চলছে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো লেড বাই প্রফেসর ইউনূস, তাদের তো কোনো পলিটিক্যাল পার্টি নাই, তারা নির্ভর করেছে বিএনপি, জামায়াত বা অন্যদের এই এই রাজনৈতিক দলগুলোর উপরে। তো সেখানে আপনি একটু আগে বলছিলেন যে বিএনপির লোক নিয়োগ পেয়েছে, জামায়াতেরও পেয়েছে, দু চারজন পেয়েছে অন্য, তারা হয়তো ওই অর্থে পলিটিক্যাল না, তাদের হয়তো পলিটিক্যাল আইডিওলজি অত বেশি না। কিন্তু অরিজিনাল গভর্নমেন্ট মেশিনারিজ যেটা সিভিল সার্ভিস, সিভিল বিউরোক্রেসি, তারা কিন্তু সময়ে সময়ে তাদের কালার চেঞ্জ করে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল, এখন পাবেন আপনি একজনকে আওয়ামী লীগ খুঁজে, হারিকেন দিয়ে খুঁজে একজন আওয়ামী লীগ পাবেন না। এখন লোকে হিসাব করে যে আচ্ছা, আমার চাচাতো বোনের, খালাতো বোনের, ফুফাতো ভাইয়ের তালতো ভাই বিএনপি করে, এইভাবে সম্পর্কগুলোকে এখন ডিসকভার করা হচ্ছে, মানে অনেক দূরের ব্যাপার স্যাপার দিয়ে। হুম, তারা এখন বিএনপিতে বন্ধু খুঁজে বের করছে, তারা এখন জামায়াতে বন্ধু খুঁজে বের করছে। এটা আমি দেখে এসেছি, আমি জানি এটা, সেই জন্য বলছি। তো আপনি কিন্তু এখন প্রশাসন আওয়ামী লীগ পাবেন না। হ্যাঁ, তো কিন্তু ছিল তো একসময়, সবাই তো আমরা দেখেছি না আওয়ামী লীগ কি প্রতিযোগিতা, না, একেবারে শেষদায় পড়ে থাকতো, তো সেই লোকগুলো কোথায় গেল? মানে তো যারা সাডেনলি আগে দেখবেন কার যে চেয়ে কে বেশি আওয়ামী লীগ সেটা প্রমাণে ব্যস্ত ছিল, এখন কার চেয়ে কে বেশি বিএনপি অ্যাবসুলুটলি, সেরকম একটা প্রমাণে ব্যস্ত। জি। মানে অ্যাবসুলুটলি, একই রকম ধারা অ্যাবসুলুটলি। বহাল আছে বলে বলছেন হ্যাঁ, আপনি। এবং উম, তার, হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা একটু আমি আরেকটা শেষ জিনিস করেন, বলছি। জি, আমি হ্যাঁ, আরেকটা প্রশ্ন যাবো, জি। হ্যাঁ, এবং যখন সময় পরিবর্তন হয়, কালার পরিবর্তন হতে কিন্তু চেঞ্জ, মানে সময় লাগে না। আপনার যেই মুহূর্তে দেখলো যে প্রফেসর ইউনূস অ্যাডামেন্ট হয়ে গেলেন যে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেন, সেই মুহূর্তে কার্যত ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের উপর তার কর্তৃত্ব হারিয়ে ফেললো, কারণ প্রশাসন বুঝলো যে না, এরা আর থাকছে না। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে প্রশাসনে যারা কাজ করে তারা গিরগিটির মতো রং বদলাতে পারে বা বদলায়। আমি শব্দটা, মানে একেবারে আপনি যেভাবে চাচা ছোলা ব্যবহার করলেন, আমি হয়তো অতটা চাচা ছোলা করবো না, বাট আমি যা বললাম এখান থেকে আপনি একটা সামারাইজ করতে জি, পারেন। জি। আপনার আপনি যেটি বলেছেন যে কাজ আপনার সেখানে তেমন নাই। আবারও একটু আপনার কাছে যাই, প্রেস মিনিস্টার পদে। কিন্তু তারপরেও আমি শুনছিলাম আপনি বলছেন যে বিদেশি মানে সাংবাদিক বা প্রবাসী যারা সাংবাদিক তাদের সাথে আপনাকে কথা বলতে হয়েছে বিভিন্ন বিষয়। আপনি নির্বাচন ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। আসলে আপনি কি বলেছেন? নির্বাচন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনি কি বলেছেন? ডক্টর ইউনূসও যে নির্বাচন আয়োজন করলো আপনাকে সে সম্পর্কে বলতে হয়েছে, কি বলতেন? তারা কি জিজ্ঞাসা করতো আর আপনি কি বলতেন? না, এটা হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ, যে আপনি জানেন যে এই নির্বাচন কভার করার জন্য বা ইভেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে ওয়েস্টার্ন মিডিয়ার ব্যাপক আগ্রহ ছিল, না, প্রতিনিয়ত তারা বিভিন্ন রকমের নিউজ এন্ড স্টোরিজ তারা করেছে। তো আমাদের, এটা আমার যেটা ছিল যে যখন আমি তাদের সঙ্গে মিট করতাম, যে এই ইলেকশনটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, এবং এই ইলেকশনের আসলে প্রস এন্ড কনস গুলো কি, ক্যালকুলেশন গুলো কেমন, এখানে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনীতির দিকগুলো কেমন, সেটা কতটা পরিবর্তিত হয়েছে, কোন দিকে ঝুঁকেছে, কি ধরনের সেখানে চেঞ্জ আসতেছে বা সম্ভাব্য, আমি তখনকার কথা বলছি, বা আসতে পারে। তো এইসব বিষয় নিয়ে মূলত তাদের সঙ্গে কথা হতো। তো আমি অনেকের সঙ্গে পার্সোনালি মিট করতাম, আহ, আরো, এবং আর ওনাদের তো ব্যক্তিগত, ওনাদের আবার কিছু ওর যখন বাংলাদেশ নিয়ে তারা অনেক কিছু রিপোর্ট করতেন, তখন ওনারা হয়তো কোনো একটা কমেন্ট, কোনো একটা ইন্টারভিউজ, কোনো একটা, হ্যাঁ, কাউকে কানেক্ট করিয়ে দেওয়া, এই বিষয়গুলো ওনারা জানতে চাইতেন।
বাট দ্যাট ওয়াজ নট আন ডে টু ডে অ্যাফেয়ার, এই যে নট আপনি এভরিডে। আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ এই বিষয়ে মানে এর জন্য আপনি কথা বলতেন তো ধরেন বা নির্বাচন প্রসঙ্গে যখন ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে চ্যাথাম হাউসে বলে আসলেন যে বাংলাদেশের মানুষ তো আসলে টাকার বিনিময়ে ভোট দেয়, তারা উচ্চকক্ষ নিম্নকক্ষ এত কিছু বোঝে না, মানে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন যে আসলে আমাদের নির্বাচনের অবস্থা, আমাদের মানুষের এই অবস্থা? আপনি কি এই জন্য কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? না, আমাকে এই ব্যাপারে কেউ কখনো জিজ্ঞেস করেনি। হ্যাঁ, জি। আপনি কারণ এটার এটা আমি এটা আমি এই আমি এই এটার ধরনের জন্য কোনো, আপনার কি কোনো ব্যাখ্যা আছে যে ডক্টর ইউনুস চ্যাথাম হাউসে গিয়ে কথা বলে আসলেন যে আমাদের দেশের মানুষের টাকার বিনিময়ে ভোট দেয়? এখন এটা হয়তো ওনার আন্ডারস্ট্যান্ডিং, উনি বলেছেন। হ্যাঁ, উনি হয়তো উনি বিষয়টাকে এইভাবে দেখেছেন। হ্যাঁ, এটার মধ্যে কিছু সত্য আছে। হ্যাঁ, হয়তোবা হয়তোবা পুরো কিছু কিছু ফ্যাক্টও আছে, কিছু ফ্যাক্ট নাই, এরকমও হতে পারে। কিছু উনি যেটা সত্য তো বুঝেছেন কিছু সত্য বা তো ওনার থাকেই, আমরা দেখেছিও বিভিন্ন হয়তো সময়। থাকতে হবে। হ্যাঁ, কিন্তু সেটি হ্যাঁ, যখন বিদেশি মানে চ্যাথাম হাউসের মতো একটা জায়গায় দেশি বিদেশি সাংবাদিক মানুষ অনেকে আছেন, বিশ্লেষক আছেন, তাদের সামনে বললে আসলে এটার ইম্প্যাক্টটা কেমন হয় বা হয়েছিল? এটার কোনো ইম্প্যাক্ট হয়নি। এটার কোনো ইম্প্যাক্ট আমি হয়নি। কোনো ইম্প্যাক্ট দেখিনি। আমি কোনো, আই নেভার ফেসড এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান, নেভার। আচ্ছা। একটা কোয়েশ্চেন ডক্টর আমি ইউনূসও যাদের সঙ্গে বিদেশি মিট গণমাধ্যমে করেছি, যখন সাক্ষাৎকার দিতেন, তখন তিনিই মুখোমুখি হতেন যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে। এটা নিয়ে আপনি কোনো ব্যাখ্যা দিতে হয়েছে বা ব্যাখ্যা দিয়েছেন? না, আমার তো আসলে ব্যাখ্যাটা ওরকম না। এটার ব্যাখ্যাগুলো তো ডিপ্লোম্যাটিক ব্যাখ্যা। সেখানে হাই কমিশনার বা ডিপ্লোম্যাটিক উইং যারা আছে তারা বিভিন্ন ফোরামে যেতেন, স্পেশালি হাই কমিশনার। হ্যাঁ, আমার তো আর সেই রোল ছিল না। মানে আমি তো কোনো ডিপ্লোম্যাটিক ফোরামে গিয়ে আমি সেটা করতাম না, বা এটা আমার দায়িত্বের মধ্যেও ছিল না। মানে আমার পোস্টটা তো ফুললি ডিপ্লোম্যাটিক পোস্ট ছিল না। আমার ইন্টারাকশনটা ছিল মোরলেস মিডিয়ার সঙ্গে, মানে স্পেশাল অন মিডিয়ার সঙ্গে আর কি। কারণ সেখানে আপনি জানেন যে যেহেতু আমি একটা ব্রিটিশ বেসড একটা মিডিয়াতে কাজ করেছি দীর্ঘ সময়, আমার কিছু পরিচিত লোকজন সেখানে আছে, তাদের আবার বন্ধু বান্ধবরা আছে বিভিন্ন জায়গায়। তো এইভাবে একটা কানেকশন আর কি। হ্যাঁ, তারা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, আমার পুরনো সহকর্মীরা আছেন সেখানে। হ্যাঁ, তো সেই সূত্রে আমি অনেকের সঙ্গে মিট করতাম। অনেকের সঙ্গে আমার নতুন ভাবে পরিচয় হয়েছে, কারোর সঙ্গে আমার পুরনো ভাবে পরিচিত ছিল, তারা আবার আমাকে অন্য আরেকজনের সঙ্গে পরিচয় করে দিয়েছে। তো ব্যাপারগুলো ওরকম আর কি। আমার যে ইন্টারাকশন এটা কিন্তু অ্যাবসলিউটলি ইনফর্মাল। এটার কিন্তু কোনো ফর্মাল কাঠামো না আর কি। হ্যাঁ, হয়তো আমি বসছি, আমি একজন জার্নালিস্টের সঙ্গে মিট করলাম, তার সঙ্গে সে আমার কাছে জানতে চালাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বলতো, তা একটু কফি খেতে খেতে তার সঙ্গে আড্ডা মারা। বাহ! বা কেউ একজন হাই মানে দারুণ কমিশনে ব্যাপার। আসলো, পোস্টটা খুব লুক্রেটিভ। কফি খাবো, একটু গল্প করব, এর জন্য একটা ভালো টাকাও পাওয়া যাবে বা একটা প্রেস্টিজও পাওয়া যাবে। ভালোই তো। শুনতে মন্দ না, হ্যাঁ, শুনতে মন্দ না। মানে আচ্ছা। শুনতে শুনতে খারাপ না আর কি। জি। হ্যাঁ, আ ওইটা ডিসএগ্রি করার কোনো কারণ নাই। আচ্ছা, আপনি সাংবাদিক হিসাবেও মানে যেহেতু আপনি একজন মানে যেটি শুরুতেও বলছেন বিবিসির সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ কাজ করতেন আপনি। আপনার নিজস্ব বিশ্লেষণ আছে। এটির জন্য আসলে এই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হলো না, এটির জন্য আন্তর্জাতিকভাবে এটির ইমপ্যাক্টটা কেমন হয়েছে? মানে এটি নিয়ে কথাবার্তা কেমন হয়েছে? আ বিদেশি সাংবাদিক বলি বা আন্তর্জাতিক মহল এটিকে কিভাবে দেখেছে? আপনার কি বিশ্লেষণ? না, ইন্টারন্যাশনাল মিডিয়া তো এই প্রশ্নটা করেছে। হুম, মানে তারা তো যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এই প্রশ্নটা এটা যে কেউই করবে। হুম, যে প্রশ্নটা কেউ করেনি এই কথা বললে তো এটা ভুল বলা হবে। অবশ্যই বলেছে। এখন সেই বলার প্রেক্ষাপটে এগুলোকে এক্সপ্লেইনও করা, যারা জানতে চেয়েছে, হ্যাঁ, যে কোন প্রেক্ষাপটে কিভাবে আওয়ামী লীগকে তাদের অ্যাক্টিভিটিকে নিষিদ্ধ করা হয়েছে। হুম, তো এইগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তারা অনেক ক্ষেত্রে কনভিন্সড হয়েছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা আরো ফার্দার কোয়েরি করেছে। হয়তো মানে, কারণ অবভিয়াসলি দেখেন, আমি যেহেতু মানে সরকারি জব করতাম, তারা জানে যে এই দিস ইজ সরকার, এটা গভর্নমেন্ট ভার্সন, হুম। এর বাইরেও আরো ভার্সন আছে। আপনার ভার্শনটা কি? আপনি ঠিক না? একজন বিশ্লেষক, আপনি নিজেও একজন সাংবাদিক। সেখান থেকে আপনার ভার্শনটা, এখন তো আর সরকারি চাকরি করছেন না। কোন বিষয়ে? মানে এই যে আ আ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মানে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাকে যে নির্বাচন করতে দেওয়া হলো না দলটিকে। দেখুন, এখন এটা তো একটা আহ, মানে মূল বিষয়টা তো হচ্ছে যে এখানে একটা বিচার কাজ আওয়ামী লীগের চলছে, মানে তাদের নেতাদেরও বিচার কাজ চলছে, এবং দল হিসেবে সেখানে আওয়ামী লীগ কি রোল প্লে করেছে, হুম, সেটাও ডিটারমিন করার এখানে প্রশ্ন আছে। হুম, আর যেহেতু 5ই আগস্ট হয়েছে, খুব বেশি দিন হয়নি, বাংলাদেশে বহু মানুষের হত্যাকাণ্ড হয়েছে সেই সময়টাতে, এবং বাংলাদেশে একটা অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ওয়াজ রানিং ভেরি হাই।
হুম। তো এই বিষয়গুলো এখানে কাজ করেছে আর কি। এখন এটা ভালো কি মন্দ সেই ডিবেটে এটা ক্লিয়ার কাট কোনো অ্যান্সার নেই। মানে রাজনীতিতে কখনো ক্লিয়ার কাট অ্যান্সার হয় না। হুম। যে জিনিসটা একসময় আমাদের কাছে মনে হবে যে আজকের দিনে ভুল, সেটা 20 বছর পরে আমাদের কাছে মনে হতে পারে যে না, এটাই সঠিক। সেরকম বাস্তবতা তো তৈরি হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যখন ঘাটা অনেক দগদগে দগদগে থাকে, বিচার কাজ, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা বা ফিরে না আসার চেষ্টা বা দূর থেকে অপারেট করার চেষ্টা, তো এই বিষয়গুলো সবকিছুই এখানে ফাংশন করেছে আর কি, একটা রোল প্লে করেছে। এখন আপনি যদি আমার কাছে জানতে চান যে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এটার এক কথায় উত্তর আমার কাছে নাই। আমি হ্যাঁ বা না দিয়ে এটার উত্তর আমি দিতে পারবো না। কিন্তু মানে মানুষ যেমন বা বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান করে এই দলটিকে বিতাড়িত করতে পেরেছে রীতিমতো, সেই মানুষ কি ভোটের মাঠে বা ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারতো না? মানে সেই নাকি ডক্টর ইউনূস যেমনটি বললেন যে মানুষ তো আসলে ভোট টাকার বিনিময়ে কেনে, ফলে সেই আস্থা মানুষের উপর রাখার প্রয়োজন মনে করেন নাই মানে ডক্টর ইউনূস সরকার? তা দেখেন, এটা শুধু ডক্টর ইউনূসের ব্যাপার বলে আমার মনে হয় না। এটা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশে এটা মোর অর লেস পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছে। না, কিন্তু বিএনপি আপনি তো কিন্তু এর দেখলেন। বিরোধিতা করেছিল শুরু থেকে, এবং ডক্টর ইউনূস একটা বিদেশি গণমাধ্যম সম্ভবত ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আচ্ছা, যেহেতু একটা বড় দল চায় না, ফলে তারা নিষিদ্ধ মানে ইউনূস সরকার নিষিদ্ধ করবে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই, সেটা উনি বলেছেন। আহ, কিন্তু এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, হুম। এবং আপনি তো দেখলেন যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করার যে অধ্যাদেশ, এটা সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। অলমোস্ট 300-র মধ্যে 300 মনে হয় ভোট হুম। দিয়েছেন, না দুজন হুম। দেননি বা ওনারা মনে অ্যাবস্টেইন করেছেন, whatever, এটা ওই দুজনের ব্যাপারটা জানি না। সো এখানে আওয়ামী লীগ এর নিষিদ্ধ করার ব্যাপারে, অ্যাক্টিভিটি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এবং জামায়াত and other political parties, small political parties এখানে অনেকেই মানে মোর অর লেস দে আর এগ্রিড। এবং এটা কিন্তু এখন সংসদে পাশ হয়ে গেছে, এটা কিন্তু এখন আর নির্বাহী আদেশের কোনো বিষয় না। হুম। এবং সেই অধ্যাদেশটাকে এই সরকার আইনে পরিণত করেছে সংসদের মাধ্যমে, এটাকে ভ্যালিডিটি দিয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে একটা পলিটিক্যাল কনসেনসাস আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। এখন পরবর্তীতে কি হবে, কোনো একটা সময়ে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা, বা হয়তো হবেই, বা হয়তো হবে না, আরো সময় লাগবে, এইটা আসলে সময়ের উপরেই ছেড়ে দিতে হবে। And আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি যে পলিটিক্স ইজ এ থিং হুইচ ইজ নট স্ট্যাটিক, নট ইন, অ্যাটলিস্ট বাংলাদেশে না আর কি। এটা আপনি দেখবেন যে এটা কিন্তু প্রবহমান, হ্যাঁ, কিন্তু চেঞ্জ আপনার হবে। আপনার ভার্শনে আসলে এটিকে যৌক্তিক, মানে এই সিদ্ধান্তকে যৌক্তিক বা অযৌক্তিক, উচিত বা অনুচিত, এরকম কিছুতে ডিফাইন করা যাচ্ছে না আপনার বিশ্লেষণে? অ্যাজ লং অ্যাজ পার্লামেন্ট এটাকে পাস করেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস আছে। আমি এখনকার প্রেক্ষাপটে বলবো, যেহেতু এটা পার্লামেন্ট পাস করে দিয়েছে, সো আর এটাকে আমরা তখনকার ধরে নিতে পারি। প্রেক্ষাপটে যখন শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ গিয়ে যমুনা ঘেরাও করে একরকমের মানে তখন বিশ্লেষকরা বলতেন নাটক মঞ্চস্থ করে, মানে হঠাৎ করে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলা হলো, এবং সেইটাও ইস্যুটা কী ছিল যে আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসা করাতে। সেই একটা মানে খুব ঠাক ঠাক রোল উঠে সে, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। তখনকার জন্য কি এটা যৌক্তিক ছিল? শুনেন, আমি একটা কথা বলি, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট হাসনাত আব্দুল্লাহ ইজ দ্য অনলি ওয়ান হু প্লেড দ্য রোল? কে করলো রোলটা তাহলে, কে? মানে ডু ইউ রিয়েলি বিলিভ সো? আমি আসলে বুঝতে পারি না, ইজ ইট মানে পসিবল? আমি আসলে বুঝতে ডাজ ইট পারি না। মেক সেন্স? জি। মানে শুরু আমি থেকে ডাজ ডক্টর ইট ইউনূস রিয়েলি মেক বললেন যে সেন্স? আমরা এটা করব না। সাক্ষাৎকারে দিয়ে একদম প্রকাশ্যে বলে দিলেন আমরা করব না, আমরা এটা করার পক্ষে না, যেহেতু দলগুলো চায় না, এরকমটা বললেন। তারপরে তো আমরা শুধু হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কয়েকজনকে দেখলাম যমুনা ঘেরাও করতে, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হলো বা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো, যেখানে শিক্ষকদেরকে গরম পানি দেওয়া হয়, প্রতিহত করা হয়, সেখানে তাদেরকে বিশেষ আদর আপ্যায়ন করে তাদেরকে আন্দোলনটা করতে দেওয়া হলো, এবং তারপরে আন্দোলনের ফলাফল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। শারমিন, আমি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বাট আমার কাছে যেটা মনে হয় শারমিন, যে মানে sometimes we try to oversimplify a political situation which is still very complex. মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটাকে আমরা একটা ওভার সিম্পলিফিকেশনের মধ্য দিয়ে বিবেচনা করছি আর কি, যে হ্যাঁ, আহ, বিষয়টা কিন্তু খুবই কমপ্লেক্স বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। And you see, Awami League is the only political party in Bangladesh
হু ফ্লেড দ্য কান্ট্রি। বাংলাদেশে আর কোন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালিয়ে যায়নি। দেখাতে পারবেন এরশাদ তো 9 বছর স্বৈর শাসন করেছে, এরশাদ কিন্তু জেলে ছিল। আওয়ামী লীগ ওয়াজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি হু ওয়াজ ওভারথ্রোন টোয়াইস। একবার 75-এ, সেটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা অন্য হিসাব, কিন্তু দে ওয়ার ওভারথ্রোন। এবং আবার 2024-এ অন্য কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। তারা এই ওভারথ্রোন ব্যাপারটা তাদের ক্ষেত্রে এভাবে ঘটে নাই। সো 5ই আগস্ট পর্যন্ত, ইভেন 5ই আগস্ট সকাল পর্যন্ত আমরা কিন্তু জানতাম না যে এইভাবে হরে ধরে সব আওয়ামী লীগ পালিয়ে ইন্ডিয়া চলে যাবে। আপনি জানতেন? নিশ্চয়ই না। আমরা জানতাম না। আমাদের একটা ধারণা ছিল যে এখানে একটা কনসেনসাস হয়তো হবে, মানে এই গভর্নমেন্ট ডেফিনেটলি দে উইল স্টেপ ডাউন, এরপরে হয়তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে, সেটা বুঝতেই পারছিলাম। হ্যাঁ, হয়তো একটা ইলেকশন হবে, একটু কিছু পুলিশ কর্মকর্তা বা পলিটিক্যাল লেভেলে যাদের ছিল তাদেরকে হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে। কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে যাবে যারা আওয়ামী লীগ করে, এইটা কি আমরা ভেবেছিলাম? তো এই পরিস্থিতি কে তৈরি করেছে? তারা কেন চলে গেল? তাদেরকে তো কেউ বের করে দেয়নি। কিন্তু যেভাবে ওই ওই মুহূর্তে, ঠিক দিয়েছে। ওই মুহূর্তে যেভাবে তাদেরকে আসলে একদম মারধর, বাড়িঘর জ্বালানো ইত্যাদি কাহিনী শুরু হয়ে গিয়েছিল, ফলে তারা কি করতো? তারা তো দেশে থাকতে পারতো, পারতো কি দেশে তো আসলে? থাকতে পারতো, কেন পারতো না? মানে অনেককে যেভাবে টেনে হিঁচড়ে মারধরের ঘটনা দেখলাম, তাতে কি আসলে আচ্ছা, তাদের আর যদি, সাহস হতো? হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তো দাবি করে যে তাদের একটা সাবস্টেনশিয়াল নাম্বার অফ পাবলিক সাপোর্ট তাদের আছে। হুম, দে ক্লেম, যদি তাদের ক্লেম সত্যি হয়, আমি আমি তাদেরকে বলি, তাদের ক্লেম যদি সত্যি হয় তাহলে দে শুড হ্যাভ স্টেট, হুম, তারা থাকতে পারতো। আর যেহেতু তারা থাকতে পারে না, তার মানে তাদের সেই সমর্থন নাই। তো যেই পলিটিক্যাল পার্টি দেশে থাকার সাহস করে না, বিকজ দে থিঙ্ক দে ডোন্ট হ্যাভ পাবলিক সাপোর্ট, তারা ইন্ডিয়া থেকে যত কথাই বলুক, তাদের যদি পাবলিক সাপোর্ট থাকতো তারা বাংলাদেশে এসে কথা বলতো। আজকে আসক্ত দেখে আওয়ামী লীগের লোকজন যে না আমরা এখন তো চলে যাব, জেলে নিষিদ্ধই, থাকবো, আসবে কি করে? অসুবিধা কি? আর এসে জেল খাটবে, হোক না। বিএনপি লোকজন জেল খাটে নাই, নিশ্চয়ই। কিন্তু সেই সেই সাহসটা কি তারা দেখাতে পারবে? কারণ তারা জানে তারা আসলে শুধু তারা জেলেই খাটবে, তাদের জন্য কেউ দাঁড়াবে না। আমি তো আপনার প্রোগ্রামেই দেখলাম যে একজন আওয়ামী লীগ নেতা, উনি খুব ক্যান্ডিড বেশ কথাবার্তা বলেন। রাশেক রহমান সাহেব মাঝে মধ্যে আপনার শোতে আসেন। হুম। এবং ওনার কথাগুলোকে কিন্তু বিবেচনা নেওয়ার মতো। হুম, তো উনি অনেক ব্যাখ্যা ওনার দলের কি পরিস্থিতি তা কিছু সেটা দিয়েছেন। তো আমি যেটা বলতে চাই যে, ধরুন হয়তো আমি বলবো যে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিকই আছে, বা আমি বলবো যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তার চেয়ে বড় কথা হচ্ছে যে কনটেক্সটটা কি। আমরা যদি কনটেক্সটটা চিন্তা করি, দেন উই গেট দ্য আনসার। আমার শুধু এটাই প্রশ্ন যে যেই মানে বিষয়টা জনগণ হাতে নিয়ে অভ্যুত্থান করে, আর তো কেউ, জনগণই তো আসলে তাদেরই প্রাণ গেল, তারা হাতে মানে যান হাতে নিয়ে অভ্যুত্থান করে আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারলো, তারা কি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে মানে প্রত্যাখ্যান করতে পারতো না ভোটের মাঠে নির্বাহী আদেশে, এবং তারপর আইন করে করবার প্রয়োজনীয়তাটা কেন হলো? আমি এই প্রশ্নটাই শুধুমাত্র করছিলাম। এই যে নির্বাচনটা নিয়ে যেটি হয়ে গেল, যেটি নিয়ে আপনারাও হয়তো বিভিন্ন সময় কথা বলেছেন, বিদেশিদের সাথে কথা বলতে হয়েছে, সেটি নিয়ে এখন বিরোধী পক্ষ, মানে অতীতে আমরা শুনতাম সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, দিনের ভোট রাতের ভোট ইত্যাদি, আমি ডামি নানান রকম কথা শুনেছি না, এখন শুনি ইঞ্জিনিয়ারিং, এটা একটা মানে এটাই শুনি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এজন্য সুনির্দিষ্টভাবে উপদেষ্টাদের দায়ী করা হচ্ছে, কয়েকজন উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে, এবং সেই লন্ডন বৈঠকটাকে দায়ী করা হচ্ছে। লন্ডন বৈঠকের পরে মোড় ঘুরে গেছে বিরোধী পক্ষের পক্ষ থেকে। আপনি লন্ডন বৈঠকের সময় লন্ডনে ছিলেন, ওই সময় খুব ওই প্রক্রিয়ার মধ্যে খুব অ্যাক্টিভ ছিলেন আপনি। আপনি আসলে কি দেখেছেন ওখানে? আসলে কি গেম চেঞ্জিং কিছু হয়েছিল? আমি প্রক্রিয়ার মধ্যে ছিলাম না, আমি প্রক্রিয়ার মধ্যে ছিলাম না। আমি শুধু যেদিন তৎকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেব দেখা করতে এসেছিলেন হোটেল রচেস্টারে, আহ, আমি ওইখানে ছিলাম, জাস্ট উনি যখন অ্যারাইভ করেছেন ওই ততটুকুই হোটেলটা। হ্যাঁ, এর আগে পরে আমি প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, প্রক্রিয়াটার এটার সঙ্গে কারা জড়িত, কিভাবে এত বড় বৈঠক হলো, এটা আসলে আমি অত ডিটেল, হ্যাঁ আমি শুনেছি দেয়ার আর সাম সিক্রেটস, সেটা হয়তো আমি এখানে বলতে পারবো না, বাট আই ওয়াজ নট ইনভলভড।
সিক্রেটসটা আসলে নট এট অল। সিক্রেটগুলো না বলেন, সিক্রেটগুলো কেমন রকমের সিক্রেট, মানে সেটি কি মানে সেটা সম্পর্কে কোনো ধারণা দেওয়া যায়? আমরা আসলে সেই সিক্রেটটাই জেনে আসছি যে তখন বৈঠকে কি হলো, তখনও আমরা অনেক প্রশ্ন করেছি কিন্তু উত্তরটা কখনো মেলেনি যে বৈঠকে কি হয়েছে, শুধুমাত্র জেনেছি সন্তোষজনক, দুপক্ষই সন্তুষ্ট হয়েছে বৈঠকে। হ্যাঁ, এইটার একটা হচ্ছে কি, এটার একটা দিক হচ্ছে যে আহ, যখন তারেক রহমান সাহেব তো লম্বা সময় ধরে দেশের হুম। বাইরে, প্রায় 17-18 বছর ধরে দেশের বাইরে। তো তখন প্রফেসর ইউনূস যখন লন্ডনে গেলেন, উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হলেন অন্তর্বর্তী সরকারের। তো দুজনের মধ্যে কিন্তু কখনো ওই 17-18 বছর মুখোমুখি কোনো হুম। দেখা হয়। হুম। তো দ্যাট ওয়াজ অ্যান অপরচুনিটি যে ফিজিক্যালি মিট করার। যেহেতু উনিও লন্ডন যাচ্ছেন, আর তারেক রহমান সাহেব তখন লন্ডনে ছিলেন, তো এটা একটা সুযোগ তৈরি করেছে। সেই সুযোগটা একটা মিটিং পর্যন্ত, ওয়ান টু ওয়ান মিটিং পর্যন্ত গড়িয়েছে। আর যেহেতু তখন বাংলাদেশ একটা ইলেকশনের দিকে যাচ্ছিল, জামায়াতে ইসলামের নেতা তো উনি এখানে দেশেই ছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তো দেশেই ছিলেন, তাই না? তাদের সঙ্গে তো চিফ অ্যাডভাইজারের প্রতিনিয়ত কথাই হতো। তো ওইখানে উনি, বিএনপি শীর্ষ নেতা সেখানে আছেন, উনি গেছেন, একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তো বিষয়টা ওরকম আর কি। হ্যাঁ, না, এখন বিষয়টা তো বিএনপি ওই ঠিক নির্বাচন নিয়ে সৌজন্য সাক্ষাৎ তো না, ও একটা গোপন কিছু বিষয় ছিল যেটা আপনিও এখন বলছেন না, বা কেউ বলেননি আমি তখন থেকে। আম- কেউ বলেননি, আমি আপনি তো। গোপন বিষয়ের ব্যাপারে কোনো, আই এম নট অ্যাওয়্যার, আই এম নট অ্যাওয়্যার। কিন্তু আপনি তো বললেন কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আপনি এখন বলবেন না, সিক্রেট যে আছে সেটা তো না আপনি না, আমি, বলেছেন। না আমি হচ্ছে মিটিংটা অর্গানাইজ করার ব্যাপারে, মানে হুম। কারা রোল প্লে করেছেন সেটা বলছি। আচ্ছা। কিন্তু আলোচনার মধ্যে তো সেরকম সিক্রেট কি, আপনারা জানেন যে সেখানে নির্বাচন নিয়ে একটা, বিএনপি একটা দাবি ছিল, জামায়াতের একটা দাবি ছিল ইলেকশন নিয়ে। তো প্রধান উপদেষ্টা চেয়েছেন যেটার মাঝামাঝি একটা কিছু আহ, হুম। এখানে প্লে করানোর জন্য। তো সেরকম করেছেন আর কি, ওনার সঙ্গে কথা বললেন। জি, সেই সময়কারও আমরা এই সময় যেমন জানতে পারি না, পরবর্তীতে জানতে পারি না, পলিটিক্যাল পার্টিগুলো এটা নিয়ে কথা বলেছে এবং অনেক, যেহেতু ওই যে কিছু না কিছু সিক্রেট আছে, ফলে প্রক্রিয়া থেকে শুরু করে বা আলোচনা থেকেও শুরু করে আমরা জানিনি যেহেতু, ফলে নানান রকম সন্দেহ বা প্রশ্ন করা হয়েছে ওটাকে নিয়ে। এবং এখন এসে যখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন যে লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে এসেছেন, তখন সেই প্রশ্নটা আবারও বিরোধী পক্ষ করছে জামাতের পক্ষ থেকে। জামাতের আমির সংবাদ সম্মেলন করে বলেছেন যে মানে তাহলে ট্রফি যদি আগেই দিয়ে আসে তাহলে নির্বাচনের কি দরকার ছিল। আসলে কেমন ট্রফি দিয়ে আসছে এটা কি আপনার কাছে কোনো ধারণা ছিল? কি ট্রফি, মানে ট্রফি মানে কি, আপনি কি বুঝতে পেরেছেন? আমি একদমই কিছু বুঝিনি, আমি দেখলাম ওই দিন পার্লামেন্টে উনি হ্যাঁ, হ্যাঁ। বললেন তো। আমার ধারণা হচ্ছে এগুলো একটা রাজনৈতিক বাগাড়ম্বর আর কি। তো ধরেন, এটা হচ্ছে খেলার মতো। আমরা যখন খেলায় জিতে যাই অনেক সময়, না? তো খেলার পরে তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি যে এই পাসটা হলে মানে গোলটা আমি দিতাম, বা আমি দেই নাই বলেই তো, হ্যাঁ, বা আমি দিয়েছি বলেই তো গোলটা হলো। তো এটা ওরকম একটা ক্রেডিট নেওয়ার বিষয় আর কি। এটা দেখা আমার মনে হয় যে এটা অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক বাগাড়ম্বর, আমি এটাকে এর বেশি আর কোনো কিছু এই দেখছি বাগাড়ম্বর না। মানে যেহেতু ওপেন না বিষয়গুলো, ফলে বাগাড়ম্বরের জায়গা তৈরি হয়েছে এবং তার সাথে আরও যুক্ত হয়েছে যে সেখানে যাবার আগ পর্যন্ত ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে পদত্যাগের দাবি পর্যন্ত করেছিলেন বিএনপির পক্ষ থেকে, এবং বেশ গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে ছিল। কিন্তু ওই বৈঠকের পরে কি হয়ে গেল, তারপরে আর সেরকম কোনো অভিযোগ বিএনপি তোলে নেই। আর একদম সরকার গঠনের সাথে সাথে প্রথমেই মানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন ডক্টর খলিলুর রহমান। ট্রফির তো কিছু লেনদেন মানে হয়েছে এরকম সন্দেহ তো হতেই পারে নাকি? সন্দেহ হওয়াটা অযৌক্তিক মনে করেন কিনা? না, সন্দেহ তো চাইলে যে কোনো বিষয়ে করতে পারে, সেই স্বাধীনতা কিন্তু তার সেটা আছে। যৌক্তিকতা আর যে কোনো অযৌক্তিক বিষয়। ব্যাপার আছে, মানে এটাকে যৌক্তিকতা দেখেন কিনা আপনি সন্দেহ করার বা আমি প্রশ্নগুলো তো করার? দেখছি না কোনো, আমি তো দেখছি না, তাহলে কারণ আপনার কাছে স্পষ্ট হয় ভোট, ব্যাখ্যাটা কি? না না, ভোট দিয়েছে এই দেশের জনগণ। হুম। যদি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকতো, যদি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন উঠতো, কিংবা লোকালি দেশের মানুষের যদি প্রশ্ন তুলতো যে না, আমি ভোট দিতে গিয়েছিলাম, আমি ভোট পাইনি, আমার ভোট দেওয়া হয়ে গেছে, বা আমি ভোট দিতে চেয়েছিলাম জামায়াতকে, ভোট চলে গেছে বিএনপির বাক্সে, হুম। তাহলে পরে আমি বুঝতাম যে হ্যাঁ, এটা মনে হয় লন্ডন মিটিং এ এটা ফিক্স করা হয়ে গেছে। বাস্তবতা তো সেটা না, কিন্তু এই যে ডক্টর খলিলুর রহমান, তাকে তাই না? নিয়ে আপত্তি, তিনি লন্ডন বৈঠকে এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী। না, আমার ধারণা যে এটা হয়তো বিএনপি ভেবেছেন যে ওনার দৃষ্টিতে, মানে ওনাদের, মানে বিএনপি শীর্ষ নেতৃত্বের দৃষ্টিতে হয়তো ডক্টর খলিলুর রহমান কেপেবল, সেই জন্য।
জি, খুব সহজ ব্যাখ্যা আপনার কাছে। আর আপনি একটু যেহেতু সাংবাদিকতায় ছিলেন এবং আপনি তথ্য মন্ত্রণালয়ে আপনার মানে মন্ত্রণালয় ছিল। আপনি সেই মন্ত্রণালয়ের অধীনেও যখন প্রেস মিনিস্টার ছিলেন কাজ করেছেন। এই যে সাংবাদিকরা যারা আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত দীর্ঘ সময় ধরে ভুয়া মামলায়, হত্যা বা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং সেখানে ধরেন সিপি যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম তারা এটার জন্য প্রতিবাদ করেছে, তারা এটার বিরুদ্ধে বলেছে। দেখছিলাম যুক্তরাজ্যেও কমনওয়েলথ জার্নালিজম অ্যাসোসিয়েশনের নেতারা প্রতিবাদ করেছেন, যেখানে বিবিসিরও আপনার মানে সাবেক সাংবাদিক ছিলেন সেখানে শামীম আহমেদ, তিনিও ছিলেন সেই আন্দোলনে। আপনার কাছে এই বিষয়টা গিয়েছে? আপনি কখনো এই বিষয়ে কথা বলতে হয়েছে বা আপনার কি মনে হয়েছে তো এই বিষয়ে? না, এই বিষয়টা নিয়ে আমার কখনো কথা বলতে হয় নাই। আমার কাছে স্পেসিফিকলি এগুলো নিয়ে সেরকম কেউ জানতে চায় নাই। বাট হ্যাঁ, এই ঘটনাটা তো আছে, এটা তো সত্যি যে ওনারা অনেকেই কারাগারে আছেন। হুম, কারণ হচ্ছে যে নর্মালি যেটা হয়, এই সংক্রান্ত কোনো প্রশ্নের জন্য যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকতো বা এগুলোর ব্যাপারে কেউ জানতে চাইতো, আমরা এগুলোকে রিডিরেক্ট করে দিতাম। আমি হয়তো অনেককে কানেক্ট করে দিয়েছি যে আপনারা ঢাকার সঙ্গে কথা বলতে পারেন। হুম। হুম, এটা অনেক ক্ষেত্রে অনেক সময় চিফ অ্যাডভাইজার্স অফিস এটার ব্যাখ্যা দিয়েছে, বা অনেক সময় আইন মন্ত্রণালয় জানি মানে তৎকালীন তথ্য মন্ত্রণালয় তারাও কিছু কিছু ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, ব্যাপারটা ওইভাবেই কি হয়েছে আর কি। ব্যাখ্যা দিয়েছে? কি ব্যাখ্যা এটার? সেটা তো আপনারা জানেন যে কি ব্যাখ্যা দিয়েছে। না, আমি আসলে হ্যাঁ, জানি যে না কি ব্যাখ্যা। হ্যাঁ, যে তাদের বিরুদ্ধে মামলা আছে, তারা অনেকেই হত্যা মামলায় তারা অভিযুক্ত। হ্যাঁ, তারা এগুলোতে ইনস্টিগেট করেছে। হুম, এই 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 ব্যাপারগুলো, জি। এগুলোই ব্যাখ্যা দিয়েছে আর আপনি কি, আমি একজন যতদূর সাংবাদিক, জানি। ব্যাখ্যাটা আপনার কাছে গ্রহণযোগ্য হুম। হয়েছে। আপনি সেই সরকারের অংশ হয়েছেন। না, ব্যাখ্যাগুলো আমার কাছে গ্রহণযোগ্য না। টু ভেরি অনেস্ট, আমার কাছে, কারণ আমার কাছে মনে হয় যে আহ, একজন সাংবাদিক, সে যদি সত্যি কি সে হত্যা করেছে কাউকে, যদি তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন না থাকে, তাহলে এই ধরনের অ্যালিগেশন দিয়ে কাউকে আটকে রাখাটা এটা যুক্তিসঙ্গত না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে রোয়ান্ডাতে যখন 1994 সম্ভবত জেনোসাইড হলো, তাই না, হুটু এবং টুটসিদের মধ্যে, তখন যে রোয়ান্ডার এই জেনোসাইডের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হলো বিচারে, সেই বিচারে কিন্তু একজন রেডিও অ্যানাউন্সার, হু ওয়াজ এ জার্নালিস্ট বা রেডিও প্রেজেন্টার, তার কিন্তু সাজা হয়েছিল। হুম। তার সাজা কেন হয়েছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে? কারণ সে গণহত্যায় তৎকালীন উস্কে দিত। এখন উস্কে দেওয়ার ধরনটা কি ছিল? আপনি দেখবেন যে সে বলতো যে মাইনরিটিদেরকে ককরোচ, হুম। হুম, তাদেরকে এরকম সে ককরোচ বলতো, এবং নানাভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করতো। হুম, যেগুলো হয়তো যারা মেজরিটি তাদেরকে আরো উস্কে দিত আর কি। তো এখন আহ, মানে বাংলাদেশে যেহেতু জুলাই আগস্টে হত্যা মামলায় অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যায় কারা যদি কেউ যদি উস্কানি দিয়ে থাকে, বা কারো কথাবার্তায়, কারো আচার আচরণে, কারো অ্যাক্টিভিটিতে সেগুলো যদি আহ, মানে স্পেসিফিক অ্যালিগেশন থেকে থাকে, তাহলে এগুলো আমি মনে করি যে এগুলো খুব দ্রুতই এগুলো তদন্ত হওয়া উচিত ছিল। কাউকে তদন্তবিহীন এবং চার্জশিট বিহীন, বিচারবিহীন আপনি মাসের পর মাস আটকে রাখতে পারেন না। দিস ইজ সিম্পলি আনজাস্টিফাইড, এই আই বিলিভ। আনজাস্টিফাইড কাজটা ডক্টর ইউনূস সরকার কেন করছে? মানে করলো? এখন কেন করেছে সেটা ব্যাখ্যা দিয়েছেন তারা। এখন আমি তো বললাম যে আমি হয়তো অনেক ক্ষেত্রে সেই ব্যাখ্যার সঙ্গে একমত না। হুম। হ্যাঁ, তাদের মেশিনারিজ থেকে তারা সে ব্যাখ্যা দিয়েছে, বাট আমি মনে করি যে এই মামলাগুলোর মামলা হতে পারে, মামলা আপনার বিরুদ্ধে হতে পারে, আমার বিরুদ্ধে হতে পারে, কিন্তু সে মামলাটার দ্রুত একটা ইনভেস্টিগেশন করে সেটাকে দেখতে হবে যে এটা সত্য না মিথ্যা, হুম। তারপরে আপনি সেটা বিচার করেন। যদি দেশের আইন অনুযায়ী বিচার হয়ে যদি সাজা হয়, ফাইন, কোনো অসুবিধা নেই। একদম। কিন্তু আপনি বিচার ছাড়া দীর্ঘ সময় আটকে রাখা, বিচার ছাড়া আটকে রাখা, হ্যাঁ, এটা আমি সাপোর্ট করি না। এবং এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই যে কেউ আওয়ামী লীগ মানে কোন সাংবাদিক সে আওয়ামী মতাদর্শের হলে তাকে আপনি আটকে রাখবেন বছরের পর বছর। নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল।
জি। আমি আপনার সাথেই নিযুক্ত হওয়া অনেকক্ষণ ধরে কথা বলছি, ফলে একটু শেষের দিকে চলে যাই। যে আপনার সাথেই একসাথেই মোটামুটি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তার সাথেও আমার মাঝে, মাঝে এই প্ল্যাটফর্মেই কথা হয়। তিনি আমাকে বলেছিলেন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি তাকে খুব অ্যাক্টিভ বা সক্রিয় দেখেন না, তিনি অনেকটা নিষ্ক্রিয়ই থাকতেন। আপনার কি মনে হয়েছে? বাট আমার সঙ্গে তো আসলে পররাষ্ট্র উপদেষ্টা সেভাবে ডিল করতে হতো না। হুম, হুম। তো আহ, আমি তো মোটামুটি ওখানে পোস্টেড হয়ে যাওয়ার পরে আমার লাইন ম্যানেজার ছিলেন হাই কমিশনার। হুম, কিন্তু আমি যতটুকু দেখেছি বা জেনেছি, হ্যাঁ ঠিক আছে, পররাষ্ট্র উপদেষ্টা যখন কখনো কখনো অনেক নিষ্ক্রিয় ছিলেন, ট্রু, কিন্তু এটা কেন ছিলেন বা সেটার কারণটা কি, হ্যাঁ, আমি ঠিক এটা বলতে পারবো না। যেমন কিন্তু একটা হ্যাঁ, একটা কি আমাদের বলতে পারবেন যে কোথায় কখনো কখনো নিষ্ক্রিয় ছিলেন? একটা উল্লেখযোগ্য। যেমন আমরা অতীতে যেখানে যেখানে দেখেছি যে হেড অফ দ্য স্টেট যখন কোনো সফরে যান, সেখানে কিন্তু নর্মালি পররাষ্ট্র মন্ত্রী কিন্তু তাকে অ্যাকম্পানি করেন, হুম, হুম, থাকেন কিন্তু নর্মালি, তাই না? আমরা তো অতীতও দেখেছি। হুম, আহ, তো এখন আমরা দেখছি যে চিফ অ্যাডভাইজার যত জায়গায় দেশের বাইরে গিয়েছিলেন, তখন পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু অধিকাংশ জায়গায় নাই, ইভেন তিনি লন্ডনেও যান। হুম। তো এগুলো নিয়ে কিছু প্রশ্ন ছিল যে তিনি কেন আসছেন না বা তিনি কেন থাকেন না। না, নাকি তাকে এখন নেয়া এটা দুই হয় না? রকম ব্যাখ্যা হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, এখন এটা দুই রকম ব্যাখ্যা হতে পারে। এক হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এত লোক গিয়ে কি করব, যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যাচ্ছেন, উনিও তো পররাষ্ট্র মন্ত্রণালয়টা হ্যাঁ কিছুটা দেখছেন। তারপরে চিফ অ্যাডভাইজার অফিস যাচ্ছে সেখানে, সো এখানে আমার রোল কি? সেখানে তো হাই কমিশন বা এমবাসি গুলো আছে, তারা রোল প্লে করছে। আবার চাইলে আপনি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন যে হ্যাঁ, এক্সাম্পল তো হচ্ছে যে ফরেন মিনিস্টার যায়, তাহলে উনি যাচ্ছেন না কেন? হুম। দুরকমই প্রশ্ন করার সুযোগ এই আছে। আপনি যখন কাজ করেছেন তখন তথ্য উপদেষ্টা ছিলেন, মানে তথ্য উপদেষ্টা তো অনেক পরিবর্তন হলো। নাহিদ ইসলাম ছিলেন, তারপর মাহফুজ আলম হয়েছেন, তারপর সৈয়দা রিজওয়ানা হাসান হয়েছেন। আপনার তাদের সম্পর্কে, আপনার মানে মন্ত্রীদের সম্পর্কে মূল্যায়ন কি ছিল? আমার সঙ্গে আহ, নাহিদ ইসলামের দেখা হয়েছিল একবার, মাহফুজ আলমের সঙ্গে আমার দেখা হয়েছিল দুইবার, আর সৈয়দ রেজওয়ান হাসানের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এবং তথ্য মন্ত্রণালয়ের কাজ আমি ওখান থেকে আসলে ঠিক অ্যাসেস করতে পারিনি যে ওনারা এখানে কি করছেন বা কি পারফর্ম করছেন, কারণ আমাদের আসলে আমার ডে টু ডে বা ওনাদের সঙ্গে আমার যোগাযোগ করতে হতো না আর কি, প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমি তো মনে পড়ে আমি কখনোই তাদের কারোর সঙ্গে আমি টেলিফোনে বা ইয়েতে কোনো কথা বলেছি, কারণ এটা আমার প্রয়োজন হতো না আর কি। হ্যাঁ, শুধু মাহফুজ আলম সাহেব একবার লন্ডনে গিয়েছিলেন, সেই সফরে যাওয়ার আগে ওনার সঙ্গে আমার এখান থেকে টেলিফোনে কথা হয়েছিল সেই সফরের বিষয়ে। দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কথা হয়নি। আচ্ছা, পর্যালোচনা যখন জানছি, একটু ডক্টর ইউনূস সম্পর্কে আপনার পর্যালোচনা জানি যে ডক্টর ইউনূস ক্ষমতা নেবার আগে তিনি একরকম মানে তার যোগ্যতা, তার ক্যারিশমা, এটা নিয়ে একটা অবিসংবেদিত কিছু জায়গা ছিল। নোবেল লরিয়েট তিনি, তাকে স্যার বলে সবাই সম্বোধন করেছেন। কিন্তু ক্ষমতা নেবার পর বা ক্ষমতা ছাড়বার পর বিশেষ করে তাদের মধ্যে যারা এরভাবে তাকে সম্মান করে কথা বলতেন বা তার পক্ষে বলতেন, তাকে ক্ষমতালোভী, বাটপার, জোচ্চোর ইত্যাদি রকম টার্মে অভিহিত করছেন। আপনার আসলে মূল্যায়ন কী দিয়ে? তিনি ক্ষমতা কি তাকে পরিবর্তন করে ফেলেছিল? এখন বাটপার বা চোর জোচ্চোর এটা কারা বলছে? আপনি এটা তো ওনার সঙ্গে যারা ওনার সঙ্গে যারা কাজ করেছেন ওনারা কি বলছেন? না, বা ধরেন এটা কি বড় পলিটিক্যাল না, পার্টিগুলো লিডারশিপের বিশ্লেষকরা বলছেন থেকে যারা আগে আসছে? তার সম্পর্কে ওরকম মতামত দিতেন যে তিনি একজন এখন নোবেল লরিয়েট। জি। সেটা আপনি যদি আমাকে একটা স্পেসিফিকলি বলতে পারেন যে অমুকে বাটপার বলেছেন, তাহলে আমি হয়তো সেটা জবাব দিতে যেমন পারতাম। ধরেন মানে অনেকগুলো টার্ম, শুধু বাটপার না, আরও কতগুলো টার্ম বললাম যে ক্ষমতালোভী, তাকে ইত্যাদি নানান রকম নেগেটিভ বিশেষণ হ্যাঁ, তার মানে বিরুদ্ধে। সেটা কারা বলেছেন আর সাংবাদিকরা কি। বলছেন, যারা বিশিষ্ট সাংবাদিক, যারা বিশ্লেষক, যারা কথা বলছেন। না, সাংবাদিক তো একটা ব্রডার টার্ম। আপনি যদি আমাকে স্পেসিফিক আরও যে অমুক স্পেসিফিকভাবে সাংবাদিক যদি বলি, বলেছেন এই আনিস এক আলমগীর দুই তিন, বলছেন, মাসুদ কামাল, এম এ আজিজ, ওনাদের মুখ থেকে এরকম প্রায় শোনা যাচ্ছে। হ্যাঁ আমি অবশ্য এই এই নামগুলো এক্সপেক্ট করছিলাম, সেই জন্য যাই হোক, এর মধ্যে প্রথম নামটা তো আপনি বললেন। দেখেন, একটা বিষয় হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তির সমালোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই, পৃথিবীতে কেউই সমালোচনার ঊর্ধ্বে না। প্রফেসর ইউনূসও সমালোচনার ঊর্ধ্বে না, আর রাষ্ট্র পরিচালনা করলে কেউ সমালোচনার ঊর্ধ্বে থাকবেও না, তাই নয় কি? কেউ থাকবে না।
এখন সমালোচনাটা আপনি অনেক কড়া ভাষায় করতে পারেন। কখনো কখনো আমরা মাইল্ড ক্রিটিসিজম করি, কখনো খুবই স্ট্রং ক্রিটিসিজম করি। কিন্তু ধরেন এই যে কাউকে বাটপার, চোর, গুন্ডা এই ধরনের টার্ম ইউজ করা, এটি কি সমালোচনা নাকি এটা ক্রোধের বহিঃপ্রকাশ? মানে ধরেন আমরা যদি একজন ব্যক্তিকে বলি যে উনি এই কাজটা করেছেন, ভুল করেছেন, কেন ভুল করেছেন, উনি এই কাজগুলো করেছেন, এগুলো ভুল। তা আমি সেই কাজগুলো যদি তাকে বলি যে উনি ভুল করেছেন, তাহলে লোকে বুঝবে যে তিনি ভুল করেছেন। আর যদি আমরা তাকে বলি যে না এ তো বিরাট বাটপার, এই যে শব্দগুলো, এগুলো যারা ব্যবহার করেন এটা তাদের স্ট্যান্ডার্ডকে নির্দেশ করে। আর তারা ব্যক্তি জীবনে কি, সেটা রিফ্লেকশনটা তাদের কথায় প্রকাশিত হয়। জি কারণ এই যে তিনি বলতে পারছেন না যে, বা বলছেন আরেকজনকে বাটপার, হ্যাঁ, এই শব্দগুলোকে নিয়ে আসেন। তো মানে তাদের সম্পর্কে আর কি বলার আছে? জি, আপনার বিশ্লেষণ স্পষ্ট। শেষ প্রশ্ন, জুলাই সনদ আপনি গণভোট রায় একটু সমালোচনা করেন, হ্যাঁ, কোনো কোনো জি, একদম শেষ প্রশ্ন, জুলাই সনদ গণভোট হ্যাঁ এর রায় প্লিজ বাস্তবায়নে বলুন। জামাতে ইসলামী এখন রাজপথে আন্দোলনে নেমেছে। জামাতের আমির বলছেন দীর্ঘমেয়াদী আন্দোলনের মানে একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। যখন দেশে আসলে জ্বালানি সংকট, হামির শিশু মৃত্যু হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন আসলে এরকম একটা আন্দোলনের ইঙ্গিতও আপনার কাছে কেমন মনে হয় এবং এই আন্দোলন আসলে কতটা হালে পানি পাবে বা আসলেই মানে রাজপথের আন্দোলন, সেরকম আন্দোলন মানে যেভাবে অন্ততপক্ষে আহ্বান করেছে যে ইমানি শক্তি যেটা গণ অভ্যুত্থানের সময় দেখা গেছে আবারও সেটাকে শানিত করার আহ্বান জানাচ্ছেন জামাত। না, এটাকে আমি ভালোভাবে দেখছি না, এই জন্য যে বিএনপি সরকার এসেছে মাত্র 2 মাসের মতো হলো না। 2 মাসের মধ্যে আমি বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই, এটা আমার কথা। এবং এই বেনিফিট অফ ডাউট আমি বিএনপিকে অন্তত 6 মাস, 7 মাস কিংবা 8 মাস পর্যন্ত দিব। এবং বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কোনো কথাও বলে নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালই বলেছেন টাঙ্গাইলে, বা গত পরশুদিন, যে বিএনপি জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছে তার প্রতিটা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে। সুতরাং বিএনপিকে আমাদের দেখতে হবে, তাদের ইন্টেন্ট এখনো পর্যন্ত যে খুব বেশি অস্পষ্ট, ব্যাপারটা কিন্তু তা না, তারা বলছে তারা করবে। সো লেট দেম ডু ইট। যদি তারা না করে, তখন সেটা দেখা যাবে যে সেটা কি করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গত 1-1.5 বছর ধরে জামায়াত বিএনপিকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। মনে হচ্ছে যে বিএনপি জুলাইয়ের মধ্যে নাই। তো মানে বিএনপিকে জুলাই থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এই এই আন্দোলনের মধ্যে বিচ্ছিন্ন করে ফেলা। যে জামায়াত মনে করতেছে যে এই কৃতিত্বটা সবটাই তাদের। তো সবটা কৃতিত্ব তো তাদের না, এখানে বড় রোল বিএনপির ছিল, এই দেশের মানুষের ছিল। আর জামায়াত যখন তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য দিকে হাঁটছিল নানাভাবে, বিএনপিও সেটাকে বোল্ডলি, এটাকে স্ট্রংলি তারা ডিফেন্ড করে নাই, বা তারা জনগণকে বা মানুষকে বোঝাতে পারে নাই। এখন তারা বোঝাতে পারুক বা না পারুক, তাদেরকে একটা সার্টেন টাইম দিতে হবে, যে টাইমটার মধ্যে তারা পারফর্ম করবে। এবং তাদেরকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। আর জামায়াতে ইসলামী এখন যতই বলুক যে আমরা আম, এই জুলাই সনদ বাস্তবায়ন এটাই তাদের অগ্রাধিকার হয়, এটা নিয়ে আমরা আন্দোলন করব, মানুষ এটা নিয়ে আন্দোলনে নামবে না। জি, জি, স্পষ্ট। বা মানুষ কারণ এটা নিয়ে আন্দোলনে সেই নামবে না। অবস্থানে মানুষ নাই। একদম স্পষ্ট কারণ আপনার। মানুষ দেখতে চায়। এবং আমি এটাও আমার শেষ কথা যেটা আমি মনে করি যে লেট দ্য গভর্নমেন্ট ফাংশন। এই সরকার জনগণের ভোটে আসছে, আমরা তাদের সব অনেকেই সমালোচনা করব, কড়াভাবে সমালোচনা করব, এমন ভাবে সমালোচনা করব যে তাদের হয়তো মেজাজ বিগড়ে যাবে। হুম, কিন্তু আমরা তাদেরকে 5 বছর ফাংশন করতে দিতে হবে। তারপর নির্বাচন হবে। যদি আমার তার কোনো কিছু ভালো না লাগে, আমি ভোট দিয়ে সরকার পরিবর্তন করব। দেশে অস্থিতিশীলতা বা একটা সরকারকে ডিস্টেবিলাইজ করে আমরা কোনো কিছু অর্জন করতে জি, পারি। আপনার বিশ্লেষণ স্পষ্ট। শেষ প্রশ্ন বলেছিলাম, তারপরে আরেকটা প্রশ্ন মনে পড়ল যে বিরোধী পক্ষের পক্ষ থেকে এখনই একটা মানে সরকার প্রধানকে নিয়ে যে সমালোচনা হচ্ছে যে তারা নির্বাক থাকছে, বিশেষ করে এনসিপি নেতারা বলছেন যে তারা নির্বাক, অনেকে নাম দিচ্ছেন নির্বাক চলচ্চিত্র, মানে তিনি চলচ্চিত্র দেখছেন বা নাটক দেখছেন কিন্তু মানে তিনি নিজে নির্বাক থাকছেন, এটা একটা তার সমালোচনার জায়গা। এবং এই সমালোচনা থেকে এইভাবেও বলছেন যে বেশি বলছেন হচ্ছে সালাউদ্দিন আহমেদ, তার পক্ষে বলছেন সংসদে বা বিল আনছেন তার পক্ষে সালাউদ্দিন আহমেদ, ফলে তাকেই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলছেন, তারেক রহমানকে বলছেন নমিনাল। আপনি এটা নিয়ে কি বলবেন?
বিরোধী দল অনেক কথাই বলবে, এটা তাদের স্ট্র্যাটেজি, এটা ইন এনি ডেমোক্রেসি বিরোধী দল এটাই বলে। কিন্তু ওই যে সমস্যা হচ্ছে যে বিএনপির অবস্থা আমার মতো আর কি, যে এখন আমি যখন রিজাইন করলাম এখন বলতেছে যে ও আচ্ছা আপনাকে সরাই দিত এই জন্য আপনি আগে রিজাইন করে বসছেন, আর যদি আমি রিজাইন না করতাম সরাই দিলে তখন দিত আপনাকে সরিয়ে দিয়েছে। মাঝামাঝি কোনো রাস্তা নাই। সো বিএনপির ব্যাপারটাও এখন ওরকম হচ্ছে যে আগে আমরা শুনতাম যে শেখ হাসিনা এত কথা বলতো, মুখ হচ্ছে শেখ হাসিনার শত্রু, হুম হুম শেখ হাসিনা মুখ খুললেই তার সাপোর্টার কমে, এরকম একটা কথা প্রচলিত ছিল। হুম তো তারেক রহমান সাহেব এখন কথা কম বলেন, এটা ওনার নেচার, উনি এভাবেই অপারেট করেন। উনি হচ্ছেন স্বল্পভাষী, মিষ্টভাষী কিছুটা, হ্যাঁ। এখন কথা বলছে না তাতেও নাকি দোষ, এটা তো হয় না। উনি আজকে তো পার্লামেন্টে উনি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর উনি জবাব দিয়েছেন, উনি কি প্রতিদিন ডোর স্টেপিং এ জবাব দেবেন? এটা তো আপনি একজন প্রাইম মিনিস্টারের কাছ থেকে আশা করতে কিন্তু পারেন তার না। পক্ষে বিল উত্থাপন করেন হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী বা তার পক্ষে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটি যথাযথ। অসুবিধা নাই না। হ্যাঁ, অফকোর্স যথাযথ, প্রধানমন্ত্রী যে কাউকে ডেজিগনেট করতে পারেন তো। জি, হ্যাঁ, তাহলে এবং বিরোধী পক্ষেরই এমন তো না যে সমালোচনা। হুম। জি হ্যাঁ এমন তো না যে সালাউদ্দিন সাহেব যেটা বলছেন তারেক রহমান মানে প্রধানমন্ত্রীর অবর্তমানে তিনি সেটা বলছেন, ওনার সামনে বসে বলছেন যে আমি ওনার পক্ষ থেকে এটা উত্থাপন করছি। হোয়াটস রং হিয়ার, আমি বুঝি না এটার মধ্যে। জি, অনেক ধন্যবাদ জনাব আকবর হোসেন আপনাকে যুক্ত হয়ে সময় দেবার জন্য, এবং বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে স্পষ্ট হলাম, কিছু বিষয় আবার অস্পষ্ট হয়ে রয়ে গেল। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, নিশ্চয়ই থ্যাংক সামনেও ইউ। কথা হ্যাঁ, এবং হবে। কিছু অনেক ধন্যবাদ আপনাকে। জি, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।